খুব কমনলি আমরা পেয়ে যাই। এরকম যতই এক্সরে দেখি না কেন, আমাদের বিশেষ করে যারা মেডিসিন প্র্যাকটিস করি, এর মধ্যে ম্যাক্সিমাম চেস্ট এক্সরেতেই দেখা যায় যে বিভিন্ন ধরনের কনসলিডেশন পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন সাইট, বিভিন্ন লোকেশনে, বিভিন্ন ক্যারেক্টারের কনসলিডেশন আমরা সাধারণত চেস্ট এক্সরেতে এবং সিটি স্ক্যানে পেয়ে থাকি। তো সেজন্য আমরা আজকে মোস্ট কমনলি যেটা পাই তার উপরে কিছুটা আলোচনা করব, কনসলিডেশন। আমরা ডেফিনেশন হিসেবে যেটা জানি যে কনসলিডেশন রেফার্স টু দ্য অ্যালভিউলার স্পেস বিং filled with fluid, and this fluid can be exudate, transudate, or blood, or any inflammatory cells, and it can also be a tissue or other material, an organized material. This consolidation তো কয়েক ধরনেরই আছে। আসলে আমরা যখন অ্যানাটমিক্যাল সাইট অফ ইনভলভমেন্ট এবং প্যাটার্ন অফ ইনভলভমেন্ট হিসেবে চিন্তা করি, যখন আমরা লাংয়ের একটা লোবকে ইনভলভ করে, সেটাকে আমরা সাধারণত লোবার কনসলিডেশন বলি। তো লোবার কনসলিডেশন ইজ দ্য টার্ম used to describe consolidation in one of the lobes of the lung. It interferes an alveolar space of this disease and is most commonly due to pneumonia. কাজেই আমরা যদি একটা লোবার কনসলিডেশন চেস্ট এক্সিতে পাই, তাহলে আমরা এটাকে স্লাইড সাধারণত চেঞ্জ হচ্ছে না স্যার। হ্যাঁ, না, আমরা যাইনি এখনো। তো এটাকে আমরা সাধারণত ধরে নেই যে এটা একটা লোবার যদি কনসলিডেশন পাই, মোস্ট লাইকলি দিস ইজ নিউমোনিয়া। নিউমোনিয়া ছাড়াও একাধিক কারণ আছে যার জন্য কনসলিডেশন হতে পারে। তো আমরা যদি লোবার কনসলিডেশন পাই, প্রথমেই চিন্তা করব যে ইট ইজ ইনফেক্টিভ অ্যান্ড নিউমোনিয়া। লিস্ট অফ কনসলিডেশন ইজ এ ভেরি বিগ লিস্ট। তো এর যে একটু আগে আমি বললাম যে মোস্ট কমনলি নিউমোনিয়া। আদার কজেস কি আছে আমাদের? পালমোনারি ম্যালিগনেন্সি, হ্যাঁ, যেটা আমরা ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি। পালমোনারি ম্যালিগনেন্সি ইনক্লুডস অ্যালভিউলার সেল কার্সিনোমা অ্যান্ড ব্রঙ্কিয়াল কার্সিনোমা, হ্যাঁ, অ্যান্ড অলসো বি লিম্ফোমা। এবং হতে পারে যে একটা ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন আছে, হ্যাঁ, এর পরবর্তীতে একটা কলাপস হলো, কলাপসের উপর ইনফেক্টিভ হয়ে সেটাও একটা কনসলিডেশন ফর্ম করতে পারে। এন্ডোব্রঙ্কিয়াল নিওপ্লাজম, একই মেকানিজম প্রায়। এন্ডোব্রঙ্কিয়াল নিওপ্লাজম হলো সিক্রেশন জমা হলো, ওইটার মধ্যে কালেকশন হলো, অ্যালভিউলার স্পেস ফিল আপ হয়ে গেল, এটা একটা কনসলিডেশন হতে পারে। ব্রঙ্কিয়াল স্ট্রিকচার, একই রকম মেকানিজম প্রায়। ব্রঙ্কিয়াল স্ট্রিকচার, সিক্রেশন জমা হতে থাকলো, সিক্রেশন হলো না, ইনফেকশন হলো, অর্গানাইজেশন হলো, একটা কনসলিডেশন ফর্ম করলো। ফরেন বডি, এইটার থেকেও আমাদের একটা কনসলিডেশন হতে পারে, মেকানিজম মোর অর লেস সেম। ফরেন বডি হলো একটা অবস্ট্রাকশন, অ্যালভিউলার স্পেসে ভেন্টিলেশন ইম্পেয়ার্ড হলে ওইখানে ফ্লুইড কালেকশন হলো, সেই কালেকশনকে যদি অর্গানাইজেশন হতে থাকে, আলটিমেটলি কনসলিডেশনে মে টার্ন। Extending compression from lymph nodes, and all basic mechanism is same. Either there is direct infiltration or accumulation, or passively there is infiltration or accumulation in the alveolar space. এবং এমনও হতে পারে যে পালমোনারি হেমোরেজ বিভিন্ন কারণে হয়, আমরা পরবর্তীতে জানবো আস্তে আস্তে। এবং পালমোনারি অ্যালভিউলার প্রোটিনোসিস, দিস ইজ আনাদার একটা ডিজিজ এন্টিটি, যেখানে অ্যালভিউলার স্পেসে প্রোটিন অ্যাকুমুলেশন হয়ে যায়। এখন রেডিওলজিক্যালি মানে আমরা চেস্ট এক্সরে যদি করি, তাহলে এখানে কি থাকে যেটা দেখে আমরা বলি যেটা কনসলিডেশন। জেনারেল ফিচার্স অফ কনসলিডেশন অন চেস্ট এক্সরে ইনক্লুডস এয়ার স্পেস অপাসিফিকেশন কজিং অবস্কিউরেশন অফ পালমোনারি ভেসেল। এটা কিন্তু পরের লাইনটাও ইম্পর্টেন্ট, যেটা আমি অবশ্য এখানে মার্ক করা আছে, অবস্কিউরেশন অফ পালমোনারি ভেসেল, হ্যাঁ, এবং সাথে থাকবে একটা এয়ার স্লাইড চেঞ্জ হয়নি স্যার। আমি যাচ্ছি না তো, স্লাইড চেঞ্জ হলে যাবে, হ্যাঁ। এবং আরেকটা হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। কাজে এয়ার ব্রঙ্কোগ্রাম হচ্ছে যে আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রি আছে, মেজর ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাস, হ্যাঁ, সেকেন্ডারি, টার্সিয়ারি, এবং এরকম হতে হতে ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল, এবং আলটিমেটলি অ্যালভিউলার স্যাক, তাই না? এইরকম এই ব্রঙ্কিউলস এবং ব্রঙ্কিয়াল ট্রিতে যেই এয়ারগুলো থাকে, এই এয়ার কলামগুলোরও মাঝে মাঝে আমাদের যখন কনসলিডেশন হয়ে যাবে, ওই জায়গাতে এয়ারের শ্যাডো থাকবে, এইটাকে বলি আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম। এখন লোবার কনসলিডেশনে হচ্ছে কি,
specific lobar consolidation can be determined by the location of the air space opacification and pattern of the effect on adjacent structure, যেটাকে আমরা আমরা জানি যে রাইট লাংসে 3টা লোব আছে, তাই না? আপার লোব, মিডল লোব অ্যান্ড লোয়ার লোব, এবং লেফট লাংসে 2টা লোব, আপার লোব, মিডল লোব, এবং লেফট লাংয়ে আপার লোবের সাথে কিছুটা লিঙ্গুলা আছে। যেটাকে কেউ কেউ লিঙ্গুলার আলাদা একটা লোব বলে, যেহেতু এটার কোনো আলাদা ফিশার নাই, এজন্য লিঙ্গুলার এবং আপার লোবকে একটা লোব হিসেবেই সাধারণত চিন্তা করা হয়, এবং এক্সরেতেও সাধারণত আপার লোব কনসলিডেশন হিসেবেই পাওয়া যায়। তো আমরা 2 লাংসে 5টা লোব, মেজর লোব পেয়ে গেলাম। এই লোবের কোনটায় কোন জায়গায় ইনভলভমেন্ট হলে আমরা বুঝবো যে এইটা একটা লোবার কনসলিডেশন। ইট ইজ রাইট আপার লোব, মিডল লোব অর রাইট লোয়ার লোব, অন দ্য বাই যে লেফট আপার লোব অর লেফট মিডল লোব। কাজে কোন লোবটাতে কনসলিডেশন হয়েছে এইটা আমরা স্পেসিফিক লোকেশন এবং সিলোটি সাইন বলে। সিলোটি সাইন মানে হচ্ছে যে ওই যে একটা স্ট্রাকচারের ইনভলভমেন্ট হলো, এই স্ট্রাকচারের ইনভলভমেন্টের সাথে সাথে আদার স্ট্রাকচারের অ্যাসোসিয়েশন বা কোনো স্ট্রাকচারালি চেঞ্জ যেটা বোঝা যায়। যেমন লাংসের মাঝখানেই থাকে আমরা জানি যে একটা কার্ডিয়াক শ্যাডো। এখন এই কার্ডিয়াক শ্যাডো নর্মালি কিন্তু খুব ক্লিন কাট থাকে, আমরা সবাই জানি। যখন এই যে বিভিন্ন লোবগুলো ইনভলভমেন্ট হয়, এই ইনভলভমেন্ট হলে ট্রাকিয়া, কার্ডিয়াক এরিয়া এগুলোর কাছাকাছি আলাদাভাবে কিছু শ্যাডোর মতো দেখা যায়। এই যে যে ডিস্টরশন হয়ে গেল নর্মাল স্ট্রাকচার বা নর্মাল শ্যাডোটা, এইটাকেই বলে সিলোটি সাইন। ঠিক আছে, এটা কিন্তু ভেরি সিম্পল। যে নর্মালি একটা চেস্ট এক্সরে করলে যেই রকম সবগুলি স্ট্রাকচারকে আইডেন্টিফাই করা যায়, একটা কনসলিডেশন হয়ে গেলে অথবা একটা কোলাপস পাওয়া গেলে তার যে নর্মাল স্ট্রাকচারটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, স্পেশালি কার্ডিয়াক এবং প্যারাট্রাকিয়াল, এই যে যে কিছুটা বেসিক চেঞ্জ বা অবস্কিউরেশন, এইটাকেই বলা হচ্ছে সিলোটি সাইন। এখন এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে 5টা মেজর লোব আছে, এবং কোন লোবের চেঞ্জ দেখে আমরা বুঝতে পারবো যে এইটা আপার লোব অথবা মিডল লোব অথবা রাইট লোয়ার লোব, অথবা বাম দিকে যদি চিন্তা করি লেফট আপার লোব অথবা লেফট লোয়ার লোব কনসলিডেশন। এটা এখন মোটামুটি সবাই জানি, কিন্তু তারপর একটু মনে রাখলে ভালো। এই ফিচারগুলো কনসলিডেশন এবং কোলাপসের জন্য মোটামুটি কিন্তু কাছাকাছি। আপনারা সবাই খেয়াল করে দেখেন যে রাইট আপার লোব কনসলিডেশন যদি হয়ে থাকে, তাহলে এই যে কনসলিডেশনটা হবে এটা কি অবস্কিউর করবে? রাইট প্যারাট্রাকিয়াল স্ট্রিপ যেটা আছে, তাই না? এইটার সাথে দেখা যাবে একটা ওপাসিফাইড এরিয়া আছে, এবং এইটা অনেক সময় যে আমাদের হরাইজন্টাল ফিচারটা আছে, এই ফিচারটাকেও ওয়েল আউটলাইন করতে পারে। এমনি কিন্তু আমরা জানি যে হরাইজন্টাল ফিচার বা মেজর ফিচারগুলো সাধারণত ভিজিবল না, কিন্তু যখন প্যাথোলজি থাকে তখন সাধারণত এই ফিচারগুলোকে আইডেন্টিফাই করা যায়। যেমন কনসলিডেশন থাকলে এর একটা ক্লিন কাট লোয়ার মার্জিন পাওয়া যায়, অথবা যদি এই হরাইজন্টাল ফিচারে কখনো ফ্লুইড কালেকশন হয়, তাহলে এই ফ্লুইড কালেকশনেও জন্য আমরা হরাইজন্টাল ফিচারটাকে ক্লিয়ারলি দেখতে পাই। হ্যাঁ, তো রাইট আপার লোব কনসলিডেশন যদি হয়, তাহলে আমাদের ফিচারটা হবে কেমন? ইট মে অবস্কিউর রাইট প্যারাট্রাকিয়াল স্ট্রিপ অ্যান্ড আউটলাইন দ্য হরাইজন্টাল ফিচার বিলো, নিচের দিকে। এখন যদি রাইট সাইডের মিডল লোব কনসলিডেশন হয়, তাহলে কি পাওয়া যাবে? ক্লিন যে মে অবস্কিউর দ্য রাইট হার্ট বর্ডার, কারণ আমরা জানি রাইট সাইডে হার্ট ওভারল্যাপ করা আছে, কাজে রাইট সাইডকে অবস্কিউর করবে, বা ওই জায়গার রাইট প্যারাকার্ডিয়াক রাইট হার্টের বর্ডারে এই দিকটাতেই একটা শ্যাডো পাওয়া যাবে, এবং ওই শ্যাডোর উপরের দিকে হরাইজন্টাল ফিচারটা পাওয়া যাবে। আমরা জানি যে হরাইজন্টাল ফিচারের উপরে থাকে আপার লোব, নিচে থাকে হচ্ছে লোয়ার লোব, কাজেই মিডল লোব। কাজেই এই মিডল লোবকে আপার বর্ডার মার্ক করবে হচ্ছে হরাইজন্টাল ফিচার দিয়ে। এবং রাইট লোয়ার লোব যদি কনসলিডেশন হয়, তাহলে এটাকে
রাইট আপ ইয়াকে রাইট কার্ডিয়াক বর্ডারকেও কিছুটা ইনভলভমেন্ট করতে পারে, কিন্তু মোস্টলি এটা ইনভলভ করবে হচ্ছে রাইট হেমি ডায়াফ্রাম। মানে রাইট হেমি ডায়াফ্রামের উপরের দিকটাতে দেখা যাবে যে একটা অপাসিফাইড এরিয়া আছে, এবং রাইট বর্ডার রাইট ডায়াফ্রামের আপার মার্জিনটা ক্লিন কাট থাকবে না, এটা একটা অপাসিফাইড এরিয়াতে হয়ে যাবে। হ্যাঁ, এইগুলি হচ্ছে সিলোটিসাইড। এখন লেফট সাইডে যদি হয় তাহলে ওইটাও এরকমই, ইট মে অবসকিউর দ্য লেফট হার্ট বর্ডার অ্যান্ড মে অবসকিউর দ্য লেফট প্যারাকার্ডিয়াল ট্রাকিয়াল স্ট্রিপ। এবং যদি লোয়ার লোব ইনভলভমেন্ট হয় লেফটে, তাহলে লেফট হেমি ডায়াফ্রাম এইখানেই মোস্টলি ইনভলভ করে, আর অ্যাসেন্ডিং অ্যাওর্টার দিকে কিছুটা ইনভলভমেন্ট থাকতে পারে, তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় না। আমরা বেশিরভাগই বুঝতে পারি যে লেফট হেমি ডায়াফ্রাম এবং লেফট সাইডের কার্ডিয়াক মার্জিনের কাছাকাছি। ঠিক আছে, এইটুকু তো বোধহয় বোঝা গেছে না? এখন স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ স্যার বলি। আপনার নামওয়ালা স্লাইডটাই এখন আমরা দেখতে পাচ্ছি স্যার, আমরা কোনটা? আর কোনো স্লাইড কিন্তু দেখিনি। স্লাইডটা দেখা যাচ্ছে শুধু চেস্ট রেডিও ইমেজিং, আর স্যার আপনার নাম আর ডেজিগনেশনের স্লাইডটা দেখা যাচ্ছে স্যার। কোন স্লাইড চেঞ্জ হয়নি এতক্ষণ? নো স্যার। আচ্ছা, এতক্ষণ এটাই বলতেছিলাম স্যার যে কোন স্লাইড চেঞ্জ হচ্ছে না। এটা আরেক সমস্যা। স্যার স্ক্রিন শেয়ার অফ করে আবার স্যার নতুন করে দিতে পারেন স্যার। এতক্ষণ তাহলে কি বললাম? এটা কি বোঝা যাচ্ছে? আমাকে একটু ইয়ে করতে হবে, যাচ্ছে কি? না স্যার। স্যার চেস্ট রেডিও ইমেজিং প্রথমটাই আছে স্যার, ওই যে এটাই আছে। আপনার নাম। আরে এতক্ষণ তো বলবো না, আমি তো কত দূর চলে গেলাম। স্যার আপনি পুরোপুরি বের হয়ে যান আগে, তারপর আবার নতুন করে স্যার শেয়ার দেন স্যার। সামিকে আসো? আছি স্যার। এখন কি গেছে দেখো তো পরের স্লাইডটাতে। স্যার স্লাইড ওইটাই আছে স্যার, হ্যাঁ ওইটাই না? প্রথমটাই স্যার। আরে কি চেঞ্জ সমস্যা হচ্ছে না স্যার। সামি ভাইয়া, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামি ভাইয়া, ওই যে স্যারকে আপনি হোস্ট করে দেন, তাহলে মনে হয় ইয়ে স্যার না, এটা পারবেন। সমস্যা নেই, একই পোস্ট কোস্ট সব একই হবে এখন কি দেখা যাচ্ছে? স্যার, একই জিনিস আছে স্যার। চেঞ্জ হচ্ছে না? কি সমস্যা হলো বুঝতেছি না তো। স্যার আসছে স্যার, এটা আসছে না? হ্যাঁ চলে আসলো এটা এখন- ফুলি এটা। এখন আগাচ্ছে? জি স্যার আগাচ্ছে স্যার। এখন আসছে স্যার। এবার দেখলে ঠিক এবার? আছে স্যার। কনসিডারেশন আসছে জি না? স্যার আসছে। জি স্যার। অনেক ভোগান্তি হলো, তাহলে তো আমরা তো অনেক আগাই গেছি। আমি যেটুকু বললাম এটুকু থেকে বোঝা গেল? তাহলে আমি আবার বলি বোধ না? স্যার শর্ট করে স্যার একটু বললেই হয়ে যাবে Shortcut মনে হয়, স্যার। স্যার। কনসিডারেশন যেটা বলছিলাম যে এটা কি অ্যালভিউলার স্পেস বিইং ফিল্ড উইথ ফ্লুইড। এটা ফ্লুইডটা অনেক রকম হতে পারে, যে এক্সুডেট, ট্রান্সুডেট, ব্লাড, এগুলো হতে পারে, ইনফ্লামেটরি সেলস হতে পারে, অথবা টিস্যু, অর্গানাইজড টিস্যু এবং ম্যাটেরিয়াল হতে পারে। লোবার কনসিডারেশন এটা হচ্ছে একটা স্পেসিফিক লোবকে ইনভলভ করবে, এবং স্পেসিফিক লোব, সিঙ্গেল লোব যদি ইনভলভমেন্ট থাকে তাহলে আমরা এটাকে ধরে নেই মোস্ট লাইকলি ইটস এ নিউমোনিয়া। কজেস অফ কনসিডারেশন বিগ লিস্ট। লোবার কনসিডারেশন মোস্ট কমন কজ হচ্ছে নিউমোনিয়া বা ইনফেক্টিভ কজ। আদার কজেসের মধ্যে আছে পালমোনারি ম্যালিগন্যান্সি, অ্যালভিউলার কার্সিনোমা হতে পারে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, লিম্ফোমা, আর ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন এটা থেকে হতে পারে, এন্ডোব্রঙ্কিয়াল নিওপ্লাজম থেকেও হতে পারে,
ব্রঙ্কিয়াল স্ট্রিকচার হতে পারে, ফরেন বডি যদি হয়ে থাকে, যেগুলো আমরা ব্যাখ্যা একটু আগে আমরা বলে ফেলছি অলরেডি। স্ট্যাঞ্জিক কম্প্রেশন ফ্রম লিম্ফ নোডস এখান থেকেও হতে পারে, পালমোনারি হেমোরেজ এখান থেকে সরাসরি হতে পারে, এবং পালমোনারি অ্যালভিউলার প্রোটিনোসিস এখানেও কনসলিডেশন হতে পারে। রেডিওগ্রাফিক ফিচারের মধ্যে কি আছে আমাদের? জেনারেল ফিচার্স অফ কনসলিডেশন ইন চেস্ট এক্সরে, এয়ার স্পেস অপাসিফিকেশন, হ্যাঁ, causing obstruction to the pulmonary obscuration of the pulmonary vessel, মানে ভেসেলটাকে এখানে দেখা যাবে না, আর এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে, যেটা আমি কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করেছি আপনাদের কাছে। লোবার কনসলিডেশন হলো কি? স্পেসিফিক লোবার কনসলিডেশন ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য লোকেশন অফ দ্য এয়ার স্পেস, মানে কোথায় কোন জায়গায় আছে সেটা দেখে। আর সিলোটি সাইনটা তো আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলছি। প্যাটার্ন অ্যান্ড ইফেক্ট অফ অ্যাডজাসেন্ট স্ট্রাকচারের উপরে যে ইফেক্ট থাকবে সেইটা কি আমরা সিলোটি সাইন বলছি। ফিচার্স অফ লোবার কনসলিডেশন, যেটা আমরা এতক্ষণ বলে ফেলছি বোধহয় এতক্ষণই, তাই না? এটা একটুকু দেখে নিই আমরা, যে রাইট আপার লোব কনসলিডেশন হলে কোথায় কোথায় ইনভলভমেন্টটা থাকে। রাইট প্যারাট্রাকিয়াল স্ট্রিপ এবং হরাইজন্টাল ফিশার নিচের দিকে, এবং মিডল লোব কনসলিডেশন যদি থাকে তাহলে থাকবে রাইট হার্ট বর্ডার এবং উপরের দিক দিয়ে থাকবে হরাইজন্টাল ফিশার। আর রাইট লোয়ার লোব কনসলিডেশনে থাকবে হচ্ছে রাইট হেমি ডায়াফ্রামকে অবস্কিউর করবে। এবং লেফট সাইডে যদি হয় তাহলে লেফট আপার লোব কনসলিডেশনের ইনভলভমেন্ট থাকবে হচ্ছে লেফট হার্ট বর্ডার এবং লেফট প্যারাট্রাকিয়াল স্ট্রিপ, এবং লেফট লোয়ার লোব কনসলিডেশন যদি হয় তাহলে থাকবে হচ্ছে লেফট হেমি ডায়াফ্রাম মোস্টলি, এবং ডিসেন্ডিং অ্যাওর্টা যেটা আছে তার কিছুটা অংশ নিয়ে থাকবে। এখন রাইট আপার লোব কনসলিডেশন যদি হয় তাহলে চেস্ট এক্সরেতে টিপিক্যালি সাধারণত এই ধরনের ফাইন্ডিং পাওয়া যায়। আমরা যেটা কিছুক্ষণ আগেই বললাম বা এখানেও দেওয়া আছে, মে অবস্কিউর দ্য রাইট প্যারাট্রাকিয়াল স্ট্রিপ, তাই না? অবস্কিউর দ্য রাইট প্যারাট্রাকিয়াল স্ট্রিপ, এই যে দেখেন রাইট প্যারাট্রাকিয়াল স্ট্রিপটাকে এখানে মার্চ হয়ে গেছে। এই এক্সরেটাতে যদি দেখি এখানেও কিছুটা আছে, এটার হোমোজেনাসিটি নাই, এই জায়গাটাতে কিছু ইয়ে আছে, লাং নর্মাল প্যারেনকাইমাল আছে, মোস্টলি হচ্ছে এই জায়গাটাতে। তাহলে এই যে নিচের যে একটা লাইন আছে এটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, হ্যাঁ, এটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। এইটারও ঠিক তাই, এইটারও হরাইজন্টাল ফিশারটা, কিন্তু এখানে একটু রেড মার্ক করা আছে, এইটা হচ্ছে কি আমরা বলি বাল্জ ফিশার সাইন। এটা হলো যদি কোনো কারণে ইনফেক্টিভ প্রসেসটা বেশি হয়ে গিয়ে থাকে, মানে এত এক্সুডেশন হয়েছে এবং ভলিউম এক্সপানশন হয়ে থাকে, তাহলে এই হরাইজন্টাল ফিশারটা কিছুটা নিচের দিকে পুশ করে, এটাকে বলে বাল্জ ফিশার সাইন, হ্যাঁ। এবং এইটা যদি থাকে তাহলে আমরা ধরে নেই যেটা মোস্ট লাইকলি ইনফেক্টিভ। কোনো কোনো ক্ষেত্রে এটা ম্যালিগনেন্সিও রেয়ারলি হতে পারে, কারণ ওইখানেও তো অনেক কিছু থাকে। ম্যালিগনেন্সি হলে এত সুন্দর ফিশার থাকে না, সাধারণত একটু ইরেগুলার থাকে, আরো নন হোমোজেনাস থাকে। আমরা যদি ডায়াগ্রামেটিক্যালি দেখি সাধারণত এইরকম একটা থাকে। তাই এখানে আপনাদের একটা জিনিস প্রায়ই জিজ্ঞেস করা হয় পরীক্ষার সময়, যে এটা কোন লোব ইনভলভমেন্ট হয়েছে, তাই না? পরীক্ষার সময় যদি চেস্ট এক্সরে থাকে, আগে যেমন ভাইবা ছিল, ভাইবার সময় কিন্তু এরকম কোশ্চেন একদম মাস্ট কোশ্চেন ছিল এটা, যে এই যে চেস্ট এক্সরে দেখলেন, এটা দেখে আপনার কোথায় মনে হয় যে ইনভলভমেন্টটা কোন লোবার ইনভলভমেন্টটা আছে। সেক্ষেত্রে আপনাদের অ্যান্সার হওয়া উচিত ছিল হয় যে ফার্স্ট অ্যান্সার, যে টু সে কারেক্টলি আই নিডস এ ল্যাটারাল চেস্ট এক্সরে। ল্যাটারাল কোন ল্যাটারাল? যেই দিকে লেশনটা থাকবে সেই দিকে ল্যাটারাল। যদি রাইট সাইডে লেশন হয় তাহলে আমাকে বলতে হবে রাইট ল্যাটারাল ভিউ, আর যদি চেস্ট এক্সরে লেফট সাইডে লেশন থাকে তাহলে আমাদেরকে বলতে হবে লেফট ল্যাটারাল ভিউ। কাজেই একটা পিএ ভিউ এক্সরেতে যখন একটা কনসিডারেশন থাকবে, যদি কোশ্চেন করা হয় যে এইটা কোন লোবকে ইনভলভ করেছে, তাহলেই প্রথমেই বলতে হয় যে আই ওয়ান্ট এ লেফট ল্যাটারাল এক্সরে অথবা রাইট ল্যাটারাল এক্সরে অ্যাকর্ডিং টু ইনভলভমেন্ট। ওইটা দেখে আমরা বলতে পারি যে এইটা আসলে কোন লোবটা ইনভলভমেন্ট হয়েছে। যেমন ল্যাটারাল লোবের ইনভলভমেন্ট যদি হয়ে থাকে তাহলে এইরকম একটা শ্যাডো সাধারণত ল্যাটারাল এরিয়াতে পাওয়া যাবে। আমরা যদি এই এক্সরেটা দেখি, এইখানে দেখেন ওই রকমেরই কিছুটা কাছাকাছি একটা শ্যাডো আছে, হ্যাঁ, এই এক্সরেটারই এরকম একটা
কাছাকাছি শ্যাডো আছে। এইরকম অ্যাঙ্গুলেশন কেন এই জায়গাটা? এটা আমরা জানি যে এখানে হাইলাম থেকে একটা মার্জিন সামনের দিকে যায়, তাই না? মার্জিন যাবে ম্যানোভিয়াস টার্নাল অ্যাঙ্গেলের নিচ বরাবর এবং এইখান থেকে উপরের দিকে একটা স্ট্রিপ উপরের দিকে, হ্যাঁ, এইটা হচ্ছে আপার লোবটাকে ইন্ডিকেট করে। ফ্রন্টাল ভিউতে আমরা এরকম একটা স্ট্রিপ পেয়ে থাকি। কাজে এইটা হচ্ছে আমাদের একটা রাইট আপার লোব কনসলিডেশন। এখানে আপনাদের বুঝতেছেন কিনা জানি না, এখানে কিছু কিছু এলাকায় দেখেন একটু কালো কালো জায়গা আছে, হ্যাঁ, এই কালো কালো জায়গাগুলি হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। হ্যাঁ, এই কালো কালো জায়গাগুলি হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। এই কালো কালো যদি শ্যাডো থাকে, এইটা এয়ার ব্রঙ্কোগ্রাম থাকা মানে হলো দিস ইজ কনসলিডেশন। যদি এয়ার ব্রঙ্কোগ্রাম না থাকে তাহলে কিন্তু আমরা এটাকে কনসলিডেশন না বলে আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলো আছে সেগুলো বলি। যেমন যদি এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম না থাকতো তাহলে আমরা এটাকে বলতে পারতাম একটা মাসলিশন, অথবা এটাকে আমরা বলতে পারতাম যে এখানে একটা এনসিস্টেড প্লোরাল ইফিশন, অথবা এমনও বলতে পারতাম যে দিস ইজ প্লুরাল থিকেনিং অর প্লুরাল ক্যালসিফিকেশন। তো ক্যালসিফিকেশন হইলে অবশ্য এদিকে যে বনি ডেন্সিটি আছে এই বনি ডেন্সিটির সাথে ক্যালসিফিকেশন সাধারণত সেম ডেন্সিটি হয়, কিন্তু এখান দিয়ে মাঝখানে রিড দেখা যাচ্ছে, কাজে এখানে আমরা ক্যালসিফিকেশন না বলে প্লুরাল থিকেনিং আমরা বলতে পারতাম যদি এয়ার ব্রঙ্কোগ্রামটা না থাকে। কাজেই একটা লেশন পেলে আমাদেরকে কনসলিডেশন পাইলে সাথে সাথে কতগুলো জিনিস খুব ভালো করে দেখতে হবে। তার মধ্যে এক নম্বরই হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম আছে কিনা, এক ব্রঙ্কোগ্রাম। সেকেন্ডলি দেখতে হবে যে আমার এখানকার কোনো বনি ডিস্ট্রাকশন আছে কিনা, বোনস গুলো ঠিক আছে কিনা, বোনের ওপাসিটি গুলো ইন কম্পারিজন টু আদার একই রকম কিনা, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয়। এবং কনসলিডেশন যদি পেয়ে যাই বা একটা ওপাসিফিকেশন পেয়ে যাই, আমাদের সাথে সাথে অপর সাইডেরটাও কিন্তু দেখতে হবে যে এই দিকেও কোনো লেশন আছে কিনা। মানে দেখা গেল যে এখানে একটা কনসলিডেশন আছে বা একটা অপাসিটি আছে, এই দিকে একটা বনি লেশন আছে, তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিসটা চেঞ্জ হয়ে যাবে। আবার এমন দেখা গেল যে এইখানে একটা কনসলিডেশন আছে, এইখানে একটা ইফিউশন আছে, তাহলেও কিন্তু আমাদের ডায়াগনোসিসটা অনেক সময় চেঞ্জ হয়ে যাবে। কাজেই একটা কনসলিডেশন যদি আমরা পেয়ে যাই, কনসলিডেশন পাওয়ার সাথে সাথেই আমাদেরকে রেলিভেন্ট হিসেবে কিছু জিনিস দেখে নিতে হবে। এক নাম্বার হচ্ছে তার সারাউন্ডিংসটা কেমন আছে, তার বনি স্ট্রাকচার বনি ইনভলভমেন্ট ঠিক আছে কিনা, কোনো এই ক্লাভিকল টাভিকল এগুলোও আমাদেরকে দেখে নিতে হয়, কারণ এই সমস্ত জায়গাতেও দেখা যায় যেতে পারে যে একটা বনি ডিস্ট্রাকশন বনি লেশন আছে, অথবা এমন হতে পারে যে এদিকে একটা কনসলিডেশন আছে এই সাইডে নিচের দিকেই একটা ছোট ইফিউশন আছে। কাজে এমন হলে হবে না যে আমরা এখানে একটা অপাসিফিকেশন পেয়ে গেছি, একটা শ্যাডো ফাইন্ডিং পেয়ে গেছি, হ্যাঁ, খুব খুশি, কিন্তু আমাদের সাথে সাথে নিচের দিকটাও খেয়াল করে দেখে নিতে হবে, অপোজিট সাইডটাও দেখে নিতে হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে যে এই দিকেও একটা লেশন আছে, হ্যাঁ, প্যারাট্রাকিয়াল বা প্যারাহাইলার এইদিকে একটা লেশন আছে, এটা হইতে পারে একটা লিফ নোড, হইতে পারে যে এখানেও একটা হাইলার শ্যাডো বা হাইলার মাস। কাজেই একটা ফাইন্ডিং পাওয়ার পরে আমাদের সাথে সাথে ওভারঅল আরো জিনিসগুলি দেখে নিতে হবে। আমরা সবাই জানি যে একটা চেস্ট এক্সরে যদি কাউকে ডিসক্রাইব করতে বলা হয়, এটা যদিও এখন আমাদের অস্পিতে নাই বা আমাদের সিস্টেমে এখন নাই, আমাদের আসে মেনশন ফাইন্ডিং, মেনশন রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, এই ধরনের জিনিস। কিন্তু যদি কাউকে বলা হয় যে একটা চেস্ট এক্সরে ডিসক্রাইব করি আমরা, তাহলে কি কি পয়েন্ট দেখতে হয়? প্রথমে আমরা দেখি কি ওভারঅল একটা বনি ফিগারে কনফিগারেশন কেমন আছে, বোনস এক্সরেটার কোয়ালিটি কেমন, তাই না, এটা কি রেজুলেশন ঠিক আছে কিনা, ওভার পেনিট্রেশন আছে কিনা, ওভারঅল একবার একটা চেস্ট এক্সরে হাতে নিয়ে ধরেই দেখে নিই যে এইরকম তার কি বলে রেডিও এক্সপোজারটা ঠিক আছে কিনা, ওভার পেনিট্রেশন আছে কিনা অথবা হাইপো পেনিট্রেশন আছে কিনা, এইটা একটা। তারপরে দেখি আমরা হচ্ছে কি রাইট এবং লেফট ঠিক আছে কিনা দেখে নিয়ে এরপরে আমরা আস্তে আস্তে বাইরে থেকে ভেতরে ঢুকি, কেউ ভেতর থেকে বাইরে যায়, দুইটা মডালিটিস আছে। তবে আপনারা ম্যাক্সিমাম সময় খেয়াল করবেন যে যখন একটা রেডিওগ্রাফার আমাদের রেডিওলজিস্ট স্যারেরা রিপোর্ট করেন তখন একটা সিস্টেম মেনটেন করে। তখন প্রথমেই লেখা হচ্ছে ট্রাকিয়া, পজিশন অফ দ্য ট্রাকিয়া, তারপরে হচ্ছে লেখে লাং ফিল্ডস, তারপরে লেখে কার্ডিয়াক শ্যাডো, তারপরে লেখে ডায়াফ্রাম, তারপরে লেখে বনি থোরাক্স। যদি কোনো এক্সট্রা ফাইন্ডিং থাকে পেরিফেরিতে তাহলে সেই ফাইন্ডিং
কোনো যদি বনি লেশন থাকে তাহলে সেটা ওই যে বনি থোরাক্সের মধ্যে লিখে দেয়। কাজেই আমাদের চেস্ট এক্সরে দেখতে গেলে এই সবগুলো জিনিসই খেয়াল রাখতে হবে। ট্রাকিয়াল পজিশন কেন, আমার ট্রাকিয়াল ডেভিয়েশন থাকতে পারে, সেম সাইডে থাকতে পারে, অপোজিট থাকতে পারে। কাজেই ট্রাকিয়াল পজিশনটা ভেরি ইম্পর্টেন্ট একটা শ্যাডো থাকলে। হার্ট শ্যাডো এটাও ইম্পর্টেন্ট, কারণ এটা যদি সাইড টু সাইড চেঞ্জ হয়ে যায় সেটা আমাদের মেডিসিনাল শিফটিংকে ইয়ে করবে। আবার এমনও হতে পারে যে আমাদের এখানে একটা যে শ্যাডো আছে এই শ্যাডোর পাশাপাশি দেখা গেলো কার্ডিয়াক শ্যাডোটাও এনলার্জ আছে, হতেই পারে, এরকম এক্সরে কিন্তু আমরা অনেক সময় পেয়ে যাই। কাজে এইখানে একটা শ্যাডো আছে, এখানে কার্ডিয়াক শ্যাডো এনলার্জ আছে, তাহলেও কিন্তু ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে। ধরি যে আমরা এখানে একটা যদি ম্যালিগনেন্সি হয় তাহলে কার্ডিয়াক শ্যাডো এনলার্জমেন্ট হয়, এটা হয়ে যেতে পারে ম্যালিগনেন্ট মেটাস্টেসিস, তাই না? কাজেই সব জিনিসগুলি আমাদের একই সাথে খেয়াল রাখতে হয়, এই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে আমরা একটা শ্যাডো পাওয়ার পরে পাশাপাশি ওই জিনিসগুলোও দেখে নিব। প্রথম হচ্ছে আমরা লোকালাইজেশন করলাম যে কোন লোবার ইনভলভমেন্ট আছে, পাশাপাশি আমাদের কোনো আদার প্যাথোলজি আছে কিনা। তবে আজকে আমরা সাধারণত ক্লিন কাট যা আছে লোবার কনসিডারেশন এগুলি বাইবে একটা পর একটা দেখতে থাকবো। কমপ্লিকেটেড জিনিসগুলো আমরা আজকে দেখবো না, না দেখলেও আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা একটা চেস্ট এক্সরে যদি রিড করার সময় আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখার দরকার। আমরা রাইট মিডিল লোব কনসিডারেশন যদি হয়, একটু আগে যেটা দেখলাম যা এখনো লেখা আছে, অবস্কিউর দ্য রাইট হার্ট বর্ডার। দেখেন আপনারা যদি এই এক্সরেটা দেখেন, এই এক্সরেটা রাইট হার্ট বর্ডারকে মোটামুটি অবস্কিউর করে ফেলছে, এটাকে আলাদা ডিস্টিংগুইশড করা যাচ্ছে না। ঠিক আছে, আবার এই এক্সরেটা যদি দেখেন এইখানে কিছুটা ডিস্টিংগুইশ করা যাচ্ছে। কাজে যে কোনোটা প্যাটার্নই হতে পারে, কিন্তু এটা কিন্তু এরকমও হইতে পারে অথবা এরকমও হইতে পারে, আবার এমনও হইতে পারে যে এটা আরো একটু বড় জায়গা নিয়ে এরকম একটা জায়গাকে ইনভলভ করেছে। হ্যাঁ, কাজে এইরকম যদি আমরা পাই তাহলে দিস ইজ রাইট মিডিল লোব কনসলিডেশন। এখানে দেখেন ওই যে আপার যে ট্রান্সভার্স হরাইজন্টাল ফিশার বা ট্রান্সভার্স ফিশার এটা ওয়েল ভিজুয়ালাইজড আছে, এবং এখানে তার নিচেই একটা কনসলিডেশন আছে। দেখেন এই যেখানে এয়ার ব্রঙ্কোগ্রাম কালো কালো যে এলাকাগুলো, দিস ইজ এয়ার ব্রঙ্কোগ্রাম। এইখানেও দেখেন একটা কনসলিডেশন আছে, এই মাঝখানে কালো কালো এই জায়গাগুলো হচ্ছে কনসলিডেশন, এটা নিয়ার টু রাইট প্যারাকার্ডিয়াক এরিয়া। এখন যদি আমরা ল্যাটারাল ফিল্মে দেখি তাহলে দেখেন ল্যাটারাল ফিল্মটাতে কেমন আসবে। ডায়াগ্রামেটিক্যালি দেখলে আমরা এইরকম একটা শ্যাডো পাই যেটা আমরা আগের এক্সরে দুইটাতে দেখলাম, এবং ল্যাটারাল ফিল্মটা যদি দেখি তাহলে আমরা যে হাইলাম থেকে সামনের দিকে যাবে আর এইখান থেকে একটা লাইন টানতে হয়, এটা বলে 5 সেন্টিমিটার ডিস্টাল টু আপনার অ্যান্টেরিয়র স্টার্নাম থেকে। ঠিক আছে, এটা আসলে রেডিওলজিক্যালি 2.5 সেন্টিমিটার। এই ডায়াগ্রামটা আসলে একটু কনফিউশন আছে, আমি যদি এটা নেট থেকে নিয়েছি, তো আমাদের ইয়ে হচ্ছে রেডিওলজিক্যাল বইগুলিতে আছে যে সামনে থেকে 2.5 সেন্টিমিটারে ব্যাকওয়ার্ডসে একটা লাইন টানলে যে লাইনটা হয় সেটা হচ্ছে আপনার অবলিক ফিশারকে ইন্ডিকেট করে, এবং এই সেই অবলিক ফিশারটা দেখেন এখানে খুব ওয়েল ভিজুয়ালাইজড আছে। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে সেই মিডিল লোব ইনভলভমেন্ট, এবং এইটা হার্টকে ওভারশ্যাডো করেছে। ঠিক আছে, এটা আরেকটা রাইট মিডিল লোব কনসিডারেশন। এখানে দেখেন যে হরাইজন্টাল ফিশারটাকে দেওয়া দেখা যাচ্ছে খুব সুন্দর, রাইট প্যারাকার্ডিয়াককে ইনভলভ করছে। এইটাকে এই জায়গাটাতে আমাদের দুইটা ফাইন্ডিংই একদম মিলে গেছে, মানে দুইটা যে ক্রাইটেরিয়া সেই দুইটা ক্রাইটেরিয়াকেই ফুলফিল করেছে। এখানেও ঠিক তাই, দেখেন এইখানে আবার আমাদের হরাইজন্টাল ফিশারটা ওইরকম ক্লিন কাট নাই। লোবার ইনভলভমেন্ট হলে যদি আপনার পেরিফেরি পর্যন্ত না যায় তাহলে কিন্তু সেখানে আমাদের হরাইজন্টাল ফিশারটা ভিজিবল হবে না। ভিজিবল হতে হলে আপনাকে ওই লোবের একদম পেরিফেরি পর্যন্ত নিউমোনিক ইনভলভমেন্ট হতে হয়। কাজে পেরিফেরি পর্যন্ত বা মার্জিন পর্যন্ত যদি ইনভলভমেন্ট না হয় তাহলে কিন্তু আমাদের হরাইজন্টাল ফিশারটা ওইরকম ক্লিন কাট বোঝা যাবে না। দেখেন এই ইচ্ছাতে যেমন ওইরকম ক্লিন কাট বোঝা যায় নাই, এখানে আছে মিডল লোবের হয়তো উপরের দিকটায়, কিন্তু মার্জিন পর্যন্ত না যাওয়ার জন্য আমরা সেই ফিশারটাকে এই এক্সরেটাতে ভালো বুঝতেছি না। এখন যদি রাইট লোয়ার লোব কনসিডারেশন হয় তাহলে আমরা জানি যে রাইট লোয়ার লোব বা দুই লাংসেরই লোয়ার লোবটা হচ্ছে মোস্টলি থাকে পেছনের দিকে। দেখেন আপনার ল্যাটারাল ফিল্মে যদি দেখেন তাহলে এইখানে কিন্তু অনেকটা জায়গা নিয়ে আপনার সেই লোয়ার লোবটার ইনভলভমেন্ট। হ্যাঁ, এরকম একটা জায়গা, আসলে এইটা ছবিটা এক্স্যাক্টলি নাই,
যদিও তারপর জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা ছবি পেয়েছিলাম সেখান থেকে নিয়ে দিছি। তো এরকম আর কি। হ্যাঁ, এটা আরেকটু সামনে থেকে হবে, বেসিক্যালি এখান থেকে এই পর্যন্ত হবে। আর এইটা এটা একটু বেশি দিয়ে ফেলছে, এটা আরো নিচে থেকে হবে আসলে বেসিক্যালি। হ্যাঁ, এই বরাবর থেকে হবে। এইখানে দেখেন আপনারা সেই এক্সাক্ট এক্সট্রাটা, হ্যাঁ, এরকম একটা মার্জিন। এখানে কিন্তু ক্লিন কাট নাই, মানে হরাইজন্টাল ফিশারেরও নিচের থেকে, অবলিক ফিশার থেকে শুরু হবে। আর এই যে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে ডায়াফ্রামের মার্জিনকে অবস্কিউরেশন করবে, এইখানে ডায়াফ্রামের সেই মার্জিনটাকে ব্লান্টিং করে ফেলেছে। লেফট আপার লোব কনসিডারেশন, লেফট আপার লোব কনসিডারেশনও ওই একই রকমই মোটামুটি, যেটা কি করবে, রাইট প্যারাট্রাকিয়াল স্ট্রিপকে ইনভলভ করবে। এখানে যেমন প্যারাট্রাকিয়াল ইনভলভমেন্টটা খুব বেশি নাই, পেরিফেরাল ইনভলভমেন্টটা বেশি আছে। এইখানে আবার প্যারাট্রাকিয়াল ইনভলভমেন্টটা একটুকু বেশি আছে, ঠিক আছে। এবং যদি নিচের দিকে নামে আরো ইনভলভমেন্ট হয়, কারণ আমরা জানি যে লিঙ্গুলাটা হার্টের উপর দিয়ে কিছুটা ওভারল্যাপ করা থাকে। ফুল ইনভলভমেন্ট যদি হতো এই লোবটার হলে তাহলে এই পর্যন্ত হয়তো নেমে আসতো, ঠিক আছে। এইটা হচ্ছে লেফট আপার লোব কনসিডারেশন, দিস ইজ অলসো লেফট আপার লোব কনসিডারেশন। লেফট আপার লোব কনসিডারেশন যদি লিঙ্গুলা নিয়ে থাকে তাহলে আরো নিচের দিক পর্যন্ত যাবে, আমরা যেটা একটু বলতেছিলাম যে আরো নিচ পর্যন্ত এক্সটেনশন হতে পারে, কারণ আমরা জানি লিঙ্গুলাটা হচ্ছে লেফট আপার লোবের একটা পার্ট। লেফট লোয়ার লোব কনসিডারেশন হলে তাহলে বাকি যে অংশটুকু থাকে তাই, সেটা হচ্ছে কি মে অবস্কিউর দা হেমি ডায়াফ্রাম। প্রথমে ডায়াফ্রামের কাছাকাছি যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা লেফট লোয়ার লোব, আর যদি ট্রাকিয়ার কাছে থাকে তাহলে ধরে নিব যে এটা আপার লোব। এই দিকটাতে মোটামুটি ইজি আছে। ডায়াফ্রামের কাছাকাছি লোয়ার লোব, প্যারাট্রাকিয়াল বা অ্যাওরটিক এরিয়া যদি থাকে তাহলে হচ্ছে আপার লোব। তাহলে এখানে এটা হচ্ছে লোয়ার লোবের ইনভলভমেন্ট, এদিকেও একটা লেফট লোয়ার লোবের ইনভলভমেন্ট আছে। লেফট লোয়ার লোব কনসিডারেশন যদি আমরা ল্যাটারাল ফিল্মে দেখি তাহলে দেখেন এটা হচ্ছে আমরা ফ্রন্টাল ভিউতে দেখতেছি। লেফট ল্যাটারাল ভিউতে আপনার এই যে প্যারাট্রাকিয়াল স্ট্রিপটা নিচের দিকে, এখানে ব্রঙ্কোভাস্কুলার এয়ার ব্রঙ্কোকামগুলো এখানে মোর প্রমিনেন্ট আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্টাল ভিউ, এটা হচ্ছে আমাদের সেই ল্যাটারাল ভিউ। কনসলিডেশন, যেটার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। কনসলিডেশন সবসময় পাশাপাশি চলে কোলাপসের সাথে, এবং এর আগে অনেক জায়গায় এরকমও কোনো কোনো জায়গায় পাওয়া যায় কোলাপস কনসলিডেশন একই সাথে বলা হয়। কোলাপস কনসলিডেশন একই সাথে এক টার্মে বলা হয় কোলাপস কনসলিডেশন, মানে কোলাপসের সাথে কনসলিডেশন যদি পাশাপাশি থাকে, কাজেই কনসলিডেশন যদি পাই তার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কোলাপস আসবে সবসময়ের জন্য। কিন্তু আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব যে এটা কনসলিডেশন এটা কোলাপস? আমরা আগের এক্সরেগুলিতে দেখেছি যে এখানে লাং প্যারেনকাইমা দুই দিকে মোটামুটি সেম আছে, মানে লাংসের ভলিউমের কোনো চেঞ্জ নাই। কিন্তু যদি কোলাপস হয় তাহলে দেখেন আপনারা যে কোলাপস যদি হয় তাহলে ভলিউম কমে যায়। এই দিকে যেমনটা আছে এই দিকে কিন্তু তার চেয়ে কম আছে। এই ভলিউম কমে গেল, সেটা বোঝা গেল কিভাবে? কিভাবে বোঝা গেল এই দিকটা যে ভলিউম কম? একটা অ্যাপিয়ারেন্টলি দেখা যাচ্ছে, তাই না? এটা তো চোখের অনুমান একটা এক, কিন্তু চোখের অনুমান তো সবসময় ঠিক নাই। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন এই দিকের যে রিবের স্পেসগুলো আছে, এই রিব স্পেসের চেয়ে এই দিকের রিব স্পেসগুলো কমে গেছে, এবং এগুলো হচ্ছে মোর হরাইজন্টালি আছে। এই যে যে একটা ফাইন্ডিং, এটা দেখে আমরা বলতে পারি যে এই দিকের লাংস ভলিউম কমে গেছে, লাং ভলিউম লস আছে, শ্রিঙ্কেজ আছে, ঠিক আছে। এক। দুই নাম্বার হচ্ছে এই যে এখানে দেখেন এইটা একটা যদি শ্যাডো হয়, এই শ্যাডোর মধ্যে কিন্তু কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নাই। হ্যাঁ, একদম একটা সলিড স্ট্রাকচারের মতো। এইটা এয়ার ব্রঙ্কোগ্রামের অ্যাবসেন্ট আছে, এইরকম একটা। আর দ্বিতীয় হচ্ছে এভিডেন্স অফ মিডিস্টেনাল শিফটিং। মিডিস্টেনাল শিফটিংটা কিভাবে বোঝা যায়? মিডিস্টেনাল শিফটিং বোঝা যায় যেমন দেখেন এইখানের হার্টে আমরা জানি নর্মাল হার্টের শ্যাডো 1/3 থাকে রাইট হার্টে, রাইট সাইডে, আর 2/3 থাকে লেফট দিকে, তাই না? এখন এই যে যে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটাতে দেখেন মিডিস্টিনামটা এই দিকে সরে আসছে, সরি,
তাহলে এই দিকটাতে সরে আসছে। এইটা দেখে বোঝা গেল যে দিস ইজ মিডিস্টিনাল শিফটিং। মিডিস্টিনাল শিফটিং এর আরো এভিডেন্স আছে যে ট্রাকিয়াল পজিশন। ট্রাকিয়াল পজিশন থেকে থাকে আমরা সবাই জানি যে এই যে ক্লাভিকল আছে, দুই ক্লাভিকলকে যদি পেশেন্টের পজিশন নরমাল থাকে, অর্থাৎ এই নরমালটা বোঝা যাবে কিভাবে, স্পাইনাস প্রসেসটা যদি ইন বিটুইন থাকে, একদম এক্স্যাক্টলি ইন বিটুইন থাকে ক্লাভিকুলার এন্ডের, তাহলে এটাকে বলি আমরা সেন্ট্রাল। এখন ট্রাকিয়ালটা সাধারণত সেন্ট্রালি থাকবে ক্লাভিকুলার লেভেলে। যদি এইটা কোনো দিকে ডেভিয়েশন হয়, যদি রাইটে ডেভিয়েশন হয় অথবা লেফটে ডেভিয়েশন হয়, তাহলে আমরা এটাকে ট্রাকিয়াল ডেভিয়েশন বলি। কাজে মিডিস্টিনাল ডেভিয়েশন, হার্ড শ্যাডো ডেভিয়েশন অথবা ট্রাকিয়াল ডেভিয়েশন, এই দুটো দিকেও আমরা বুঝি যে মিডিস্টিনাল শিফটিং আছে। আবার অনেক সময় ভলিউম সিঙ্কেজের আরেকটা সাইন হচ্ছে যে ডায়াফ্রাম, যে নর্মালি যেই লেভেলে ডায়াফ্রাম থাকে, এটা যদি নর্মালের চেয়ে কিছুটা এলিভেটেড থাকে, দেখেন এইখানে যেটা আছে কিছুটা এলিভেটেড, এদিকে ভলিউম সিঙ্কেজ থাকার জন্য, এইদিকে লাংস ভলিউম সিঙ্কেজ হওয়ার জন্য এই ডায়াফ্রামটা কিছুটা এলিভেটেড আছে, হ্যাঁ, ইন কম্পারিজন টু লাইট। এটা এমনিতেও বেশি ইয়ে থাকে, একটু উঁচু থাকে আমরা জানি 2.5 সেন্টিমিটার। তো 2.5 সেন্টিমিটারের উপরে যদি যায়, তাহলে আমরা বলি যে ওইদিকে লাংটা, এই ডায়াফ্রামটা এলিভেটেড। তাহলে এই যে তিনটা মেজর পয়েন্ট, এগুলো দেখে আমরা একটা কলাপসে এবং কনসলিডেশনকে ডিফারেন্সিয়েট করব। কাজেই যদি একটা কনসলিডেশন পাই, তার ডিফারেন্সিয়াল যদি কলাপস হয়, তাহলে কলাপস যদি হয় তার পক্ষে আমাদের এই ফাইন্ডিংগুলো থাকতে হবে। তাহলে এই যে একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে আমাদের রাইট আপার লোব কলাপস। হ্যাঁ, এটা একটা রাইট আপার লোব কলাপস, এইটাও আমাদের একটা রাইট আপার লোব কলাপস। এইটা হচ্ছে আসলে রাইট মিডিল লোব কলাপস, রাইট প্যারাট্রাকিয়াল। হ্যাঁ, এখানে ছবি আছে, এটারও একটা খুব সুন্দর, আমাদের ডেভিডসনেও খুব সুন্দর ছবি দেওয়া আছে কলাপসের জন্য, অনেকগুলি ছবি, কোথায় কোনটার উপর সিলোটি সাইন করবে সেই সিলোটি সাইন দিয়ে দেওয়া আছে, ল্যাটারাল ভিউ সহ দেওয়া আছে। আপনারা যারা আছেন তারা একটু বই থেকে এই জিনিসগুলো একটু দেখে নেবেন। এইটা হচ্ছে আমাদের লেফট লোয়ার লোব কলাপস। দেখেন একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, যেটা রাইট প্যারাকার্ডিয়াক এরিয়া থেকে ডায়াফ্রামকে অবস্কিউর করে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আপনার অকুপাই করেছে। এটা হচ্ছে রাইট লোয়ার লোব কলাপস। এখানে হচ্ছে উপরের দিকে আমরা যেটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের লেফট আপার লোব কলাপস। এবং দেখেন এখানে এই যে ট্রাকিয়াল এভিডেন্স, ট্রাকিয়াল শিফটিং খুব সুন্দর বোঝা যাচ্ছে। কাজে আপার লোব যদি কলাপস থাকে, তাহলে সাধারণত ট্রাকিয়াল শিফটিংটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, আর যদি লোয়ার লোব কলাপস পাওয়া থাকে, তাহলে আমরা ডায়াফ্রামেটিক এলিভেশনটা বেশি পাই সাধারণত। হ্যাঁ, অনেক সময় ডায়াফ্রামেটিক এলিভেশন দেখে আমাদের সাসপেক্ট করা লাগে যে ইট মে বি এ কলাপস। এটা হচ্ছে আমাদের লেফট লোয়ার লোব কলাপস। ডান দিকের যে ছবিটা, এটা হচ্ছে লেফট লোয়ার লোব কলাপস। এই যে ওভারলে এবং ডাবল শ্যাডো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি, কেউ একটু যদি রেসপন্স করি, এটা কি? শুনতে পাচ্ছি আমাকে? স্যার থাইমাস। মাহবুব না, মাহবুবের কথা শুনতে পাচ্ছি, তাই না? হ্যালো মাহবুব, তাই না? থাইমাস। হ্যাঁ, থাইমাস। কাজেই এইটাও একটা কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে যদি রোগীর বয়স কম হয় এবং একটু বাচ্চাদের হয়, তাহলে কিন্তু আমাদের এরকম এটাও একটা ডিফারেন্সিয়াল। কাজে দেখেন একটা কনসলিডেশন যদি আমরা পাই, তাহলে আমাদেরকে কতগুলি জিনিস মাথায় রাখতে হবে। ইট মে বি কনসলিডেশন, ইট মে বি কলাপস, ইট মে বি মাসলিশন, ইট মে বি প্লুরাল থিকেনিং, তাই না? ইট মে বি ইনসিস্টেড প্লুরাল ইফিশন। কাজেই কোনটার জন্য কোনটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে, এইটা আপনাকে দেখে এবং বারে বারে এক্সরে দেখে আমাদেরকে বুঝে নিতে হবে। যেমন এইখানে থাইমাস ওরা খুব সুন্দর বললো, কিন্তু এটা কেন থাইমাস, এটা যদি আমি বলি তাহলে কেন থাইমাস, ওয়াই দিস ইজ থাইমাস? স্যার এখানে এয়ার ব্রঙ্কোগ্রামটা অ্যাবসেন্ট স্যার। এক নাম্বার, দুই নাম্বার আর সাইজটা স্যার, মানে শেপটা, শেপ কি শেপ, শেপটা কি শেপ? আমি শেপটা ঠিক বলতে পারতেছি না, ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, ট্রায়াঙ্গল না, এটাকে বলে সেইল। নৌকার পাল, তাই না? নৌকার পালের মতো দেখেন একদিক থেকে এইরকম হয়ে গেছে এবং থাকে সাধারণত মোস্টলি ইন দা
রাইট সাইডে যদি থাকে, নিচের দিকে একটা ক্লিন কাট সাধারণত মার্জিনের মতো থাকে, এটা তো কলাপস হওয়ার সম্ভাবনা কম, কারণ কলাপসের আমরা যেই সাইনগুলি জানি, তাই না, একদম ডেফিনেটলি একটা হলো রাইট ট্রাকিয়াল অথবা রাইট কার্ডিয়াক অথবা এরকম এই নিচের দিকে অ্যাঙ্গুল, এগুলি হচ্ছে লোবার ইনভলভমেন্ট অনুযায়ী নির্দিষ্ট সাইন। কাজেই এইটা তো কোনোটা সাইনের সাথেই ম্যাচ করতেছে না, এরকম একটা ক্লিন কাট, হ্যাঁ, কোনো ব্রঙ্কোগ্রাম নাই, তাহলে এটা কলাপস হওয়ার সম্ভাবনা কম। কনসলিডেশন হ্যাঁ হইতে পারতো, কিন্তু এরকম একটা ক্লিন কাট ল্যাটারাল মার্জিন, হ্যাঁ, এটা তো মিলে না। কাজেই এইরকম যদি থাকে তাহলে আমরা এটাকে থাইমিক শ্যাডো হিসেবেও চিন্তা করতে পারি। ঠিক আছে, কাজেই একটা কনসলিডেশন পেলে আমাদের কতগুলি জিনিস খেয়াল রাখা লাগবে না, আমরা একটা একটা করে অনেকগুলি জিনিস বলে ফেললাম। হ্যাঁ, কনসলিডেশন, কলাপস, মাসলিশন, এনসিস্টেড ডিফিউশন, প্লুরাল থিকেনিং, এই জিনিসগুলো। আর আরেকটা নতুন পেলাম আমরা, কোনো রাইট সাইডে যদি পাই বা আপার পোর্শনে যদি পাই, তাহলে এটা কোনো থাইমিক লিশন কিনা বা থাইমিক শ্যাডো কিনা, সেটাও একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসবে। তো এই হলো আমাদের মোটামুটি কনসলিডেশনের উপরে আমাদের আলোচনা। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার যদি স্যার যে আমরা যে সিলোটি সাইন বললাম স্যার, যেমন হ্যাঁ রাইট মিডল লোব এবং রাইট লোয়ার লোবে স্যার কনসলিডেশন অথবা কলাপস হ্যাঁ। স্যার, এগুলোর ক্ষেত্রে হ্যাঁ। স্যার স্যার এখন স্যার আমরা বলি স্যার রাইট হার্ট বর্ডারটা অবস্কিউর হলে স্যার আমরা বলবো রাইট মিডল লোব কনসলিডেশন, আর ডায়াফ্রাম রাইট হেমি ডায়াফ্রাম যদি অবস্কিউর হয় তাহলে রাইট লোয়ার লোব। স্যার অনেক সময় দেখা যায় যে দুটো পাশাপাশি থাকে, মানে স্যার কনসলিডেশন বা অপাসিটিটা স্যার রাইট হার্ট বর্ডার থেকে শুরু করে স্যার ডায়াফ্রাম পর্যন্ত চলে আসে, সেক্ষেত্রে কি স্যার আসলে আমরা লোয়ার লোবই বলবো শুধু স্যার? যদি ডায়াফ্রামকে অবস্কিউরেশন করে, আমি তো একটু আগেই বলতেছিলাম আপনাদেরকে যে ডায়াফ্রামের মার্জিন যদি অবস্কিউরেশন হয় তাহলে দিস ইজ লোয়ার লোব, কারণ আমরা জানি ডায়াফ্রামের মার্জিনটা বেজ অফ দা লোয়ার লোবে বসানো, কাজে ওইখানে যদি ইনভলভমেন্ট থাকে দিস ইজ লোয়ার লোব। হ্যাঁ, দুইটাই থাকতে পারে ফাইন্ডিং, অথবা একটা, কোনটার জন্য কোনটা জোর যাবে এটা কিন্তু একটু আগে আমরা যখন ডেসক্রিপশন বলেছি তখন কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, তাই না? ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? কনসালটেশনের পর কারো কোনো কোশ্চেন আছে? মনে হয় নাই, তাই না? মনে হয় কোনো কোশ্চেন নাই, তাই তো? তাহলে আমরা জি আগাই, স্যার। নেক্সট আগাই। জি স্যার। আমরা এখন তো কোভিডের ভর্তি শুরু হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে, কাজে আমাদের কোভিডের চিকিৎসা করতে গেলে স্পেশালি যারা ফ্রন্টলাইন আপনারা আছেন তাদের প্রায়ই চেস্ট এক্সরে এবং সিটি স্ক্যান কিছু রিড করা লাগবে। তো সেই জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানা থাকলে ভালো, যাতে আমরা অ্যাটলিস্ট ডিসিশন নিতে পারি খুব তাড়াতাড়ি, যে স্পেশালি যারা আমাদের ট্রায়াজে ডিউটি থাকবে, নিচতলায় যাদের ডিউটি থাকবে, তাদের কাছে অনেক ধরনের রুগী চলে আসবে। এটা হতে পারে কোভিড টেস্ট করা আছে, কোভিড টেস্ট করা নাই, অথবা তার কাছে একটা চেস্ট এক্স আছে, অথবা এমনও হতে পারে যে একটা সিটি স্ক্যান অলরেডি করা আছে। সেই জিনিসগুলো দেখে আমাদের তখন ইমিডিয়েটলি ডিসিশন হয়তো নেওয়া লাগবে যে এটা আসলে কি হতে পারে, এটা কি আমাদের কোভিড হওয়ার সম্ভাবনা কেমন, কোভিড না হওয়ার সম্ভাবনা কেমন, এই ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য আসলে এইখানে অনেক কিছু আছে, অনেক অনেক কিছু। আমাদের কিছু বেসিক জিনিস শুধু আজকে আমরা জানবো, যাতে করে আমাদের এই পেশেন্টগুলো আইডেন্টিফিকেশন এবং পেশেন্টগুলি ক্যাটাগরাইজেশনটা খুব ভালো করে করা যায় আর কি। তো আমাদের মোস্ট কমনলি যেটা করা হয় যে চেস্ট এক্সরে, সিটি স্ক্যান তো আমরা করি, কিন্তু চেস্ট এক্সরেটা খুব ফ্রিকোয়েন্টলি আমরা পাই এবং করা হয়। তো এখানে the current recommendation of the vast majority of learned societies and professional radiologists association is that imaging should not be employed as a screening or diagnostic tool for COVID-19, but reserved for the evaluation of complication. এটা হচ্ছে রেডিওলজিস্ট যে সোসাইটি আছে তাদের রিকমেন্ডেশন। এটার পিছনে অবশ্য কিছু কারণ আছে, আপনারা সবাই জানেন যে আমরা এখন সবাই চাচ্ছি যে এক্সপোজ কম হইতে, পেশেন্টের এক্সপোজ যেন না হই, এবং এক্সপোজ হইলেই তো আসলে ইনফেকশন হয়ে যাবে।
নিজের ইনফেক্টেড হওয়ার চান্স থাকবে। তো সেই ইনফেকশনটা যেন আমরা নিজেরা না হই, সেই জন্য সবাই চাচ্ছে যে একটুকু অ্যাভয়েড করা যায় কিনা, কিন্তু আসলে তো এটা অ্যাভয়েড করা যাচ্ছে না। আলটিমেটলি তো পেশেন্ট করতেছে, ডাক্তাররা আমরা যারা ক্লিনিক্যাল প্র্যাকটিশনার তারা অ্যাডভাইস করতেছি, কাজে আমাদের কাছে চেস্ট এক্সরে আসবে। কিন্তু রেডিওলজিস্টদেরই হচ্ছে যে তারা যতটুকু না করা যায় আসলে, হ্যাঁ। কিন্তু পেশেন্ট ম্যানেজমেন্ট করতে গেলে তো আমরা চেস্ট এক্সরে না দেখে কোনো পেশেন্টকে ক্লিন কাট বলা ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট মানে সম্ভবই না। আইদার চেস্ট এক্সরে করতে হবে অথবা সিটি স্ক্যান করতে হবে, এটা করেই আমাদেরকে ডিসিশন নিতে হবে যে পেশেন্টটা আসলে কোন ক্যাটাগরি, কেমন সিভিয়ারিটি আছে তার উপর। আগাচ্ছে না কেন? আচ্ছা, চেস্ট এক্সরে ইন কোভিড আমরা কি পাই এখানে? ওইখানে যেমন আমরা একদম স্পেসিফিক কনসালটেশন পেয়ে গেলাম, এখানে কিন্তু আমাদের স্পেসিফিক কনসালটেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, তো প্রাইমারি ফাইন্ডিং ইন কোভিড চেস্ট এক্সরে অর সিটি আর দোজ অফ অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। আমরা জানি অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার সংজ্ঞা অনেকই, তাই না? যেখানে টিপিক্যাল নিউমোনিয়া বললাম এতক্ষণ, আমরা যাকে বললাম কনসোলিডেশন, সেইটা যদি স্পেসিফিক্যালি ওই রকমই থাকে তাহলে আমরা তাকে বলি টিপিক্যাল নিউমোনিয়া বা লোয়ার কনসোলিডেশন। কিন্তু এই কনসোলিডেশনটাই থাকলো কিন্তু বিভিন্ন জায়গায় প্যাচি, ইরেগুলার, দুই লাংসই আছে, দুই দিকেই আছে, এইরকম যদি থাকে কনসোলিডেশনের এভিডেন্স, মানে ওইখানে কিছু কিছু ওপাসিটি আছে, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আছে, এয়ার ব্রঙ্কোগ্রাম আছে, এই রকম যদি ফাইন্ডিং থাকে তাকে আমরা সাধারণত অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলি। মানে টিপিক্যাল নিউমোনিয়া ইজ লোবার কনসোলিডেশন আর অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ইজ প্যাচি কনসোলিডেশন, অর্থাৎ কোনো কোনো জায়গায় আমরা ব্রঙ্কো নিউমোনিয়ার মতো কিছুটা ফিচার পেয়ে যাই। এবং অর্গানাইজিং নিউমোনিয়া আমরা যে যদি একটা জায়গাতে কোনো স্পেসিফিক লোবের মধ্যে ইনভলভমেন্ট নাই, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে একটা ডেন্স ওপাসিটি থাকে, ওইরকম একটা ফাইন্ডিং পেয়ে থাকি। তাহলে chest X-ray in COVID, although less sensitive than chest CT, chest radiography is typically the first-line imaging modality used for patient with suspected COVID. For case easy of decontamination, use of portable radiography units is preferred. হ্যাঁ, আমাদের যে এইখানে এখনো আমরা ব্যবস্থা করতে পারবো কিনা জানি না, তবে এটা হলো যে পেশেন্টকে যত মুভ কম করিয়ে আমরা যদি চেস্ট এক্সরে করতে পারি তাহলে আশেপাশে যারা আছে তাদের কন্টামিনেশনটা কম হবে। সেই জন্য বলছে যে পোর্টেবল এক্সরে যদি হয়, মানে পেশেন্ট রুমে আছে, রুমে থাকলেও ওই পেশেন্টকে আমরা যদি পোর্টেবল এক্সরে করে ফেলতে পারি তাহলে আমাদের এক্সপোজার হলো মাত্র 2 জন বা 3 জন। কিন্তু ওই পেশেন্টটাকে যদি আমরা নিচে নামিয়ে আনি তাহলে অন দ্য ওয়েতে অনেকগুলি মানুষের এক্সপোজার হবে এবং অনেক মানুষ এক্সপোজ হয়ে গিয়ে তারা ইনফেক্টেড হয়ে যেতে পারে। সেই জন্য এটা পোর্টেবল এক্সরেকে প্রেফার করা হয়েছে। চেস্ট রেডিওগ্রাফ মে বি নর্মাল ইন আর্লি অর মাইল্ড ডিজিজ, যদি যাদের হয়তো হালকা জ্বর কাশি আছে, নিচের দিকের ইনভলভমেন্ট নাই, এবং তাদের কিন্তু চেস্ট এক্সরে আমরা একদমই নর্মাল পেতে পারি। কিন্তু যাদের হসপিটালাইজেশন লাগে, এই ধরনের পেশেন্ট, মানে যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, ইমার্জেন্সিতে আসছে, এইরকম পেশেন্টদেরকে এক্সরে যদি আমরা যারা রিভিউ করেছেন তারা দেখেছেন যে 69% পেশেন্টেরই এরকম চেস্টের বিভিন্ন রকমের রেডিও ওপাসিটি আছে, বিভিন্ন ফর্মে আছে, এবং 80% হ্যাজ রেডিওগ্রাফিক অ্যাবনর্মালিটিস সামটাইমস ডিউরিং হসপিটালাইজেশন। এবং এর আরও পরে যখন আরও সিভিয়ার হয়ে যায় তাদের 80%-এরই এরকম চেস্ট রেডিওগ্রাফ থাকে, ফাইন্ডিং থাকে। এবং ফাইন্ডিংগুলো বেশি এক্সটেন্সিভ হয় সাধারণত 10 থেকে 12 ডেজের পরে, সিমটম ওয়ানসেটের পরে। এবং খেয়াল করে দেখবেন যে পেশেন্টগুলো সাধারণত এই সময়টাতেই বেশি খারাপ থাকে। যেই পেশেন্টগুলো খারাপ হয় 6 বা 7 ডেজ অনওয়ার্ডেই সাধারণত শুরু হয়, তো আমরা জানি। তো ওই পেশেন্টগুলো দেখা যায় 6-7 দিন থেকে শুরু হয়ে 8 দিন, 9 দিন, 10-11 দিনের দিনে গিয়ে মোস্ট সিভিয়ার। এবং সিভিয়ার মানে হচ্ছে কেস ইনভলভমেন্টটা এই সময় বেশি আছে। কি কি থাকতে পারে আমাদের এখানে? থাকতে পারে এয়ার স্পেস অপাসিফিকেশন, কনসোলিডেশন এবং গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। গ্রাউন্ড গ্লাস ওপাসিটিটা আসলে চেস্ট এক্সরেতে খুব বেশি ভালো বোঝা যায় না যদি রেজুলেশন খুব ভালো না হয়,
এটা মোস্টলি এ ফাইন্ডিং অফ সিটি স্ক্যান। এবং ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে লাইনটা, ডিস্ট্রিবিউশন ইজ মোস্ট অফেন বাইল্যাটারাল, দুই দিকে ইনভলভমেন্ট থাকে। এবং থাকবে কই পেরিফেরাল, পেরিফেরাল মানে হচ্ছে এই যে নিচের দিকগুলো আছে এইগুলি পেরিফেরাল, এবং লোয়ার জোন প্রিডোমিনেন্ট, এই জোনগুলিতে আপনার এইদিকে বা এইদিকে দেখেন এখানেও পেরিফেরাল আছে, লোয়ার জোন আছে, এখানেও আছে, এই এক্সরেটাতেও আছে। তাহলে এইরকম যদি পাই আমরা কোনো একটা পেশেন্টের এক্সরে বাইল্যাটারাল ইনভলভমেন্ট, লোয়ার জোন আছে, পেরিফেরাল আছে, এইটা কিন্তু এই ইয়েগুলো ফাইন্ডিংটা একেবারে কিছুটা আমরা যেটা আইএলডিতে পাই আমরা, তাই না, ফাইব্রোজিং অ্যালভিওলাইটিস, সেই ক্ষেত্রেও প্রায় কাছাকাছি ফাইন্ডিং। কাজে আপনারা যদি এরকম মনে করেন যে দুইটার ফাইন্ডিংই প্রায় কাছাকাছি, ওইখানেও গ্রাউন্ড গ্লাস ওপাসিটি থাকে, এখানেও গ্রাউন্ড গ্লাস ওপাসিটি থাকে, এখানেও বাইল্যাটারাল থাকে, হ্যাঁ, লোয়ার জোন থাকে, পেরিফেরাল থাকে, কাজেই দুইটাই আপনি আইএলডি কে যদি মনে রাখেন এটার কাছাকাছি একই রকমের প্রায় ফাইন্ডিং আমরা চেস্ট এক্সরে এবং সিটিতে পাবো। এখানে প্লুরাল ইফিউশনটা খুবই কম পার্সেন্ট পেশেন্টের হয়, কাজেই কোভিড পেশেন্টের প্লুরাল ইফিউশন এইটা প্রথম দিকে একদমই পাওয়া কম গেছে বা আমরা ওরকম ইয়ে করতে পারিনি। এখন দেখা যাচ্ছে যে প্লুরাল ইফিউশনও থাকতে পারে পেশেন্টের, খুবই কম পার্সেন্টেজ। তবে এদের কিন্তু অবশ্যই এই লাংসের প্যাথোলজিটা সাধারণত অ্যাসোসিয়েশন হয়ে প্লুরাল ইফিউশনটা থাকে। তবে কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র প্লুরাল রিয়াকশন, প্লুরাল থিকেনিং এইগুলিও থাকতে পারে। তবে সেটা কিন্তু চেস্ট এক্সরেতে ভালো বোঝা যাবে না, ওইটা বুঝতে গেলে আমাদের চেস্ট সিটি স্ক্যান ইজ মোর প্রেফার্ড। তাহলে এইরকম একটা চেস্ট এক্সরে দেখেন, একটা দুইটা চেস্ট এক্সরে আছে আমাদের, এইটার মধ্যে যদি আমরা দেখি দুই দিকের একদম ইনভলভমেন্ট আছে, আপার জোন, মিডিল জোন, লোয়ার জোন, দুই দিকেই ইনভলভমেন্ট আছে, কিন্তু পেরিফেরাল আছে, ডমিনেন্টলি পেরিফেরাল। এইটাতে দেখেন একটু মিডিল এবং লোয়ার জোনগুলিতে আছে এবং পেরিফেরাল বেজাল এই দুই এলাকাতেই আছে। এই যে একটা এক্সরে, এটা কিন্তু একটা অ্যাডভান্স এক্সরে। অ্যাডভান্স কেন, দেখেন এখানে ওয়্যার আছে না, ওয়্যারটা যদি থাকে পেশেন্টের তাহলে বুঝতে হবে যে দিস পেশেন্ট ইজ ইন এসডিইউ অর আইসিইউ, এবং তার ওপাসিটিতে দেখেন এই যে এইটা কিন্তু গ্রাউন্ড গ্লাসের মতোই, তাই না, এইটা কিন্তু গ্রাউন্ড গ্লাসের মতো, কিছুটা ঘষা কাচ, এইটাও কিছুটা গ্রাউন্ড গ্লাসের মতো, এই দিকেও আছে। কাজে এখানে এই দুটো এক্সরেতে কোভিডেরই এক্সরে এবং একটাতে গ্রাউন্ড গ্লাস টিপিক্যালি আছে আর একটাতে প্যাচি অপাসিটিস আছে। এটা হলো আমাদের চেস্ট এক্সরে গেল। এখন আমরা যদি সিটি স্ক্যানে যাই, চেস্টের সিটি স্ক্যান, এইগুলোর মধ্যে কিছু স্পেসিফিক্যালি ফাইন্ডিং থাকে যেগুলো দেখলে বা যেই ফাইন্ডিংগুলো থাকলে আমরা জোর দিয়েই বলে ফেলতে পারবো যে দিস ইজ কোভিড। হ্যাঁ, তাহলে চেস্ট সিটিতে প্রাইমারি ফাইন্ডিং অন সিটি ইন অ্যাডাল্টস, গ্রাউন্ড গ্লাস ওপাসিটি এক নম্বরে হচ্ছে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। এই যে যদি আমরা দেখি দিস ইজ গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, দেখেন খেয়াল করে, দিস ইজ গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, এই দিকটাতেও আছে, এইটাতেও আছে। হ্যাঁ, এইটার মধ্যে একটা সুন্দর জিনিস হলো গ্রাউন্ড গ্লাস না এটা কনসলিডেশন কিভাবে বুঝবেন, এটা বুঝতে গেলে এই যে যে ভ্যাসেলগুলো আছে, এই যে ভ্যাসেলগুলো আছে, ভ্যাসেল যদি বোঝা যায় এবং একটা ফেইন্ট ওপাসিটি থাকে তাহলে আমরা এটাকে বলি গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। ভ্যাসেল যদি ভিজিবল হয় তাহলেই এটা গ্রাউন্ড গ্লাস, মানে ঘষা কাজ, আপনি দেখতেছেন কিন্তু স্পষ্ট না, অস্পষ্ট, অস্বচ্ছ, এটাই হচ্ছে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। এটাও কি কোথায় বাইল্যাটারাল থাকতে পারে, সাব প্লুরাল থাকতে পারে, দেখেন এখানেও তাই, প্লুরাল কাছাকাছি, সাব প্লুরাল, হ্যাঁ, এবং পেরিফেরাল, পেরিফেরাল থাকে, প্লুরাল মানে হচ্ছে পেরিফেরাল থাকবে, পেরিফেরিতে আছে, এটা সেন্টার না থেকে এটা পেরিফেরিতে আছে, সাব প্লুরাল আছে, গ্রাউন্ড গ্লাস আছে। এটা গেল একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। হ্যাঁ, এরপরের ফাইন্ডিংটা হচ্ছে যখন আরেকটুকু অ্যাডভান্স হয় তখনকার ফাইন্ডিংটা হচ্ছে কি ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স, তাই না, ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স। ক্রেজি পেভ মানে কি, এই যে পেভমেন্ট, হ্যাঁ, টাইলসের মতো, মার্বেলের যেই টাইলসের আছে এরকম মোটা মোটা দাগ যদি থাকে, একটা শ্যাডো তার মাঝখানে আরো মোটা মোটা দাগ, এইরকম যদি থাকে তাকে বলে ক্রেজি পেভিং প্যাটার্ন। ঠিক আছে, এই যে সেটাই হলো আপনার ক্রেজি
পেভিং প্যাটার্ন। ঠিক আছে, দেখেন এখানে ইন্টারলোবার সেপ্টামগুলো ভালো বোঝা যাচ্ছে, হ্যাঁ, মোটা মোটা দাগ। এইটা হচ্ছে ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স। তাহলে দুইটা ফাইন্ডিং, গ্রাউন্ড গ্লাস ওপাসিটি প্রাইমারি স্টেজ বা আর্লি স্টেজে, এরপরে আরেকটুকু অ্যাডভান্স স্টেজে গেলে ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে। এরপরে যদি আরেকটুকু ইনভলভমেন্ট হয়, মানে এখানে আরো কনসলিডেশন হয়ে যাবে আস্তে আস্তে, ভেসেলগুলি ওপাসিফিকেশন হবে না, মানে আরো ডার্কেনিং হয়ে যাবে, ভেসেলগুলি বোঝা যাবে না, আরো পরের স্লাইডে আছে। এবং ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলো থিকেনিং হতে পারে। এই যে ব্রঙ্কোভাস্কুলার যে মার্কিংগুলি আছে দেখেন, এগুলো ইনফ্লামেটরি সেলস দিয়ে থিকেন হওয়া শুরু করতেছে। আর ট্র্যাকশন ব্রঙ্কিয়েকটেসিস, মানে আরো পরের দিকে যদি যায়, অ্যাডভান্স স্টেজ অথবা রেজুলেশন স্টেজে যখন চলে যাবে, তখন ওই পেশেন্টগুলোতে ব্রঙ্কিয়েকটেটিক চেঞ্জ পাওয়া যাবে। কারণ আমরা এখন দেখতেছি যে কোভিড পেশেন্টদের সিকুইলি হিসেবে চেস্টে ফাইব্রোসিস ডেভেলপ করতেছে। যদি ফাইব্রোসিস ডেভেলপ করে, তাহলে সেখানে একটা ট্রাকশন থাকে, ট্রাকশন থাকলে ট্রাকশন ব্রঙ্কিয়েকটেসিস থাকে। অ্যাডভান্স স্টেজগুলিতে আলটিমেটলি ট্রাকশন ব্রঙ্কিয়েকটেটিক এই সমস্ত ফাইন্ডিং বা চেঞ্জগুলো আস্তে আস্তে পাওয়া যাবে। তাহলে যেটা একটু আগে আমি বললাম, বাইল্যাটারাল থাকবে, পেরিফেরাল থাকবে, গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, ব্রঙ্কোভাস্কুলার থিকেনিং, এগুলো হচ্ছে ডিসক্রিমিনেটরি ফাইন্ড। মানে এই ফাইন্ডিং গুলো যদি থাকে, তাহলে আমরা কোভিডই চিন্তা করব। যেমন আমাদের এই সিটিটা তো দেখেন ক্রস সেকশনাল সিটি, এইখানেও ওই রকমই আছে, বাইল্যাটারাল, গ্রাউন্ড গ্লাস, প্যাচি, পেরিফেরাল সবই আছে। এগুলো যদি থাকে, মানে আমরা যে এতক্ষণ যেগুলো বলতেছিলাম, সেগুলো হচ্ছে আপনার টিপিক্যাল ফাইন্ডিং। আর অ্যাটিপিক্যাল ফাইন্ডিং যদি থাকতে পারে, কারণ কোভিডের যে কি হয় না, এটা কিন্তু আমরা এখনো ফুললি জানি না। যার জন্য দেখা গেল চেস্ট ফাইন্ডিংয়ে আপনার অনেক কিছুই আছে, কোভিড টেস্ট করে পজিটিভ চলে আসছে। কাজেই এইটাকে যখন ম্যাচ করে দেখা হয়, তারপরে দেখা গেল যে হ্যাঁ, তাহলে তো কোভিডে এরকমও ফাইন্ডিং আসতে পারে। মানে ওই আমরা এর একটু আগে যেই কেসগুলো বললাম বা যেই ডেসক্রিপশনটা বললাম, দিজ আর দ্য টিপিক্যাল ফাইন্ডিং। কিন্তু এই টিপিক্যাল ফাইন্ডিং এর পরেও কিছু অ্যাটিপিক্যাল ফাইন্ডিং, যেমন একদম ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার মতোই ফাইন্ডিং থাকতে পারে, কনসালটেশন, টিপিক্যাল কনসালটেশন থাকতে পারে, আর কিছু নাই, কিন্তু পেশেন্টের কোভিড পজিটিভ। কাজে আমরা তাকে কিন্তু কোভিড হিসেবেই চিন্তা করব। পেশেন্টে দেখা গেল যে একটা মিডিস্টেনাল শুধু লিম্ফ নোড আছে, হ্যাঁ, মানে লাংসে শ্যাডো আছে, প্লাস মিডিস্টেনাল লিম্ফোঅ্যাডেনোপ্যাথিও পেতে পারি আমরা। কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে প্লুরাল ইনফিউশনও কিন্তু পেশেন্টের থাকতে পারে। পেশেন্টের কিন্তু পালমোনারি নোডিউলও থাকতে পারে, মাল্টিপোলও হতে পারে। ঠিক আছে, ট্রি ইনভার্ট অ্যাপিয়ারেন্স, যেগুলো আমরা পরে দেখবো আর একটু। কোনো সময় দেখা গেছে পেশেন্টের পেরিফেরাল যে লিশন আছে, ওইখান থেকে লিকিং হয়ে পেশেন্টের নিউমোথোরাক্স ডেভেলপ করেছে। কাজে এরকমও কিন্তু হতে পারে। এবং আলটিমেটলি যদি কনসলিডেশন হয়, কনসলিডেশন হয়ে পেশেন্টের কমপ্লিকেশন হিসেবে ক্যাভিটেশন হতে পারে, এবং সেই ক্যাভিটেশনও কিন্তু পেশেন্টের আমরা পেতে পারি। এটা হলো অ্যাটিপিক্যাল ফাইন্ডিং হিসেবে। তাহলে চেস্ট এক্সরেতে, সিটি চেস্টে দেখেন এত ধরনের ফাইন্ডিং আমরা পেতে পারি, টিপিক্যাল অ্যাটিপিক্যাল মিলিয়ে এই এত রকম ফাইন্ডিং। তার মধ্যে মোস্ট কমনলি দেখেন আমরা বড় একটা এরিয়া হচ্ছে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, এরপরে হচ্ছে রেটিকুলার প্যাটার্ন আছে, হ্যাঁ, গ্রাউন্ড গ্লাস ওপাসিটির সাথে কনসলিডেশন, এটাও একটা মেজর একটা পার্সেন্টেজ থাকে। শুধু কনসলিডেশন 41%, মানে এইরকম একটা পার্সেন্টেজে থাকতে পারে। ব্রঙ্কিয়াল ওয়াল থিকেনিং থাকতে পারে শুধুমাত্র এরকম, হ্যাঁ, এয়ার ব্রঙ্কোগ্রাম সাইন থাকতে পারে, মানে কনসলিডেশনের আলাদা একটা সাইন থাকতে পারে। কাজে এই যে ক্রেজি পেভিং, অনলি ক্রেজি পেভিং প্যাটার্ন যেটা বললাম, এটা থাকতে পারে 20%-এর। কাজে এর একটা কম্বিনেশনে থাকতে পারে বিভিন্ন রকমের। তো এটা একটা ডেটা আর কি, সব ফাইন্ডিংই কোভিডে আমরা পেতে পারি। চেস্ট সিটি স্ক্যানকে যদি আমরা স্টেজিং করি ডে বাই ডে, মানে প্রোগ্রেশনটা কিভাবে হয়, বা আমরা যদি ন্যাচারাল হিস্ট্রি ধরি আমরা, তাহলে এইরকম একটা জিনিস আছে যে আর্লি স্টেজ বা ইনিশিয়াল স্টেজে এটা সাধারণত 0 to 4 days অফ সিমটম, এখানে সিটি বা চেস্ট নর্মাল থাকতে পারে, অথবা গ্রাউন্ড গ্লাস ওপাসিটিও কিছুটা থাকতে পারে, হ্যাঁ। এবং এইটা সিটি স্ক্যান উইদিন 2 days অফ সিমটম অনসেটে পেশেন্টের একেবারেই নর্মাল একটা সিটি চেস্ট
আমরা পেতে পারি। কাজেই নর্মাল সিটি চেস্ট পেলাম প্রথম দিকে, আমরা কিন্তু বলতে পারবো না যে দিস ইজ নট কোভিড। কোভিড তখন বলবো কি দিয়ে? পেশেন্টের কোভিড টেস্ট পজিটিভ যদি থাকে, এবং যেহেতু একটা প্যান্ডেমিক আছে কাজে আমরা এখন ধরে নিব যে সিমটম আছে, পেশেন্টের চেস্টের ইনভলভমেন্ট নাই, কিন্তু পেশেন্ট কোভিড না, মাইল্ড ডিজিজ হইতেই পারে। কাজেই এবং প্রোগ্রেসিভ ডিজিজ স্টেজ যেটা আমরা বলি, এটা হচ্ছে 5 to 8 ডেজের মধ্যে চেস্টের যেই ফাইন্ডিংগুলো আমরা পাই, এখানেই গ্রাউন্ড গ্লাস ওপাসিটি এবং ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্সটা সাধারণত আসে। আমরা এখানে দেখতেছি গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদের ক্রেজি পেভিং প্যাটার্নটা চলে আসতেছে। আর এই পিক স্টেজ যেটা বলে, এটা হচ্ছে 9 to 13 ডেজ। এখানেই হয়ে গেল কনসলিডেশন, মানে একেবারে লাংসের এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হতে থাকে, পেশেন্টগুলো খারাপ হতে থাকে এই সময়টাতে। কাজেই এইরকম একটা সিটি চেস্ট যদি আমরা ক্রস সেকশন দেখি, দেখেন লাংসের অর্ধেকটা বেশি, মোর দেন 40% বা 50%-এর মতো ক্রস সেকশনাল মিড থোরাসিকে। এটা যদি আমরা ফুল ভলিউম করতে যাই তাহলে আমাদেরকে প্যাক দিয়ে দেখতে হয়, যে উপর থেকে নিচে পর্যন্ত ফুল স্ক্রিনিং করে ভলিউম অফ ইনভলভমেন্ট দেখে আমরা বলতে পারি যে কত পার্সেন্ট ভলিউম ইনভলভমেন্ট আছে। কাজে এটা এই ক্রস সেকশনাল দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে অ্যাবাউট 40%-এর মতো হতে পারে দুই দিকে লাংস ইনভলভমেন্ট থেকে। এরপরে যখন পেশেন্টটা কিছুটা ট্রিটমেন্ট পেয়ে ভালো হবে, অ্যাবজর্পটিভ স্টেজে যাবে, তখন ওই যে পেশেন্টের ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তাহলে দিজ আর দ্য স্টেজেস অর চেঞ্জেস ইন স্টেজ ইন চেস্ট সিটি স্ক্যান। আমরা সিটি স্ক্যানে কি দেখলে বলে দিতে পারবো যে দিস ইজ কোভিড, কোনোটা ডাউটফুল, কোনোটা হ্যাঁ আরো লেস চান্স। কাজে এইগুলোকে ভাগ করার জন্য রেডিওলজিক্যাল সোসাইটি অফ নর্থ আমেরিকা হ্যাজ রিলিজড এ কনসেনসাস স্টেটমেন্ট। এটা এন্ডোর্স করছে সোসাইটি অফ থোরাসিক রেডিওলজি অ্যান্ড আমেরিকান কলেজ অফ রেডিওলজি। তারা এটাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছে, এবং একটা টিপিক্যাল অ্যাপিয়ারেন্স, এটা দেখলে এটাকে রেডিওলজিস্টরা জোর দিয়ে বলে দিবেন যে দিস ইজ কোভিড। আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে কিছু কিছু স্পেসিফিক ফাইন্ডিং যদি পায় তাকে বলবে যেটা থেকে কনফার্ম কোভিড না, কিন্তু ইট মে বি কোভিড, পসিবল কেস, তাই না, প্রবাবল কেস। এবং কিছু অ্যাটিপিক্যাল অ্যাপিয়ারেন্স, যেগুলো আমরা একটু আগে বলছিলাম যে এই ফাইন্ডিং গুলো থাকতে পারে। আর আরেকটা হচ্ছে নেগেটিভ ফর নিউমোনিয়া, মানে এখানে কোনো কোভিডের কোনো সিমটমই কোনো সাইন চেস্ট সিটিতে পাওয়া যাবে না, এখানে আদার ফাইন্ডিং গুলো থাকতে পারে, এখানে কলাপস থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, সেই ফাইন্ডিং গুলোকে নেগেটিভ ফর নিউমোনিয়া। টিপিক্যাল অ্যাপিয়ারেন্সটা কি, যেটা আমরা একটু আগেই বলছি, যে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, পেরিফেরাল বাইল্যাটারাল কনসলিডেশন, ভিজিবল ইন্ট্রালোবুলার লাইন্স, ক্রেজি পেভিং। এই যে একটু আগে আমরা বলছিলাম, যেটা হচ্ছে একটা টিপিক্যাল গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। দেখেন এখানে সেই ভ্যাসেলগুলো বোঝা যাচ্ছে, ভ্যাসেল যদি বোঝা যায় তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। যদি এখানে ভ্যাসেলটা না বোঝা যেত, আরো এরিয়া ইনভলভমেন্ট থাকতো, তাহলে আমরা এটাকে কনসলিডেশন বলে ফেলতে পারতাম। এবং থাকবে কোথায়? মাল্টিফোকাল, একটা জায়গায় ইনভলভমেন্ট হলে হবে না, আপনার অনেকগুলো থাকবে, বাইল্যাটারাল থাকবে। এইগুলি যদি থাকে, এবং এটা থাকবে কি মোস্টলি রাউন্ডেড। দেখেন এটাও একটা রাউন্ডেড যদি থাকে, এই রাউন্ডেড, মাল্টিফোকাল, বাইল্যাটারাল, এই কথাগুলো যদি থাকে তাহলে দিস ইজ টিপিক্যাল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট সাইন এখন কেউ কেউ বলতেছে রিভার্স হ্যালো সাইন। হ্যাঁ, এটা আমরা পরের একটা সিটিতে দেখি, রিভার্স হ্যালো সাইন। এটা কি? এই যে একটা দেখেন ওপাসিটি, এইটার মাঝখানটা হচ্ছে একটু গ্রাউন্ড গ্লাস, মানে লেস ডেন্স এরিয়া, কিন্তু পেরিফেরাল হচ্ছে আপনার ডেন্স জোন। এইটাকে বলে রিভার্স হ্যালো সাইন। তাহলে একটা হ্যালো সাইন আছে নিশ্চয়ই, হ্যালো সাইনটা হলো তার উল্টা, জানেন মাঝখানে সেন্টারটা থাকবে হচ্ছে একটু মোর ডেন্স, পেরিফেরিতে থাকবে কিছু লেস ডেন্স, এটাকে বলে হ্যালো সাইন। তার উল্টার যেটা, এটাই হচ্ছে রিভার্স হ্যালো সাইন। এটা কিছু কিছু স্পেসিফিক্যালি থাকে, অর্গানাইজিং নিউমোনিয়া বা এগুলো আর কি আইএলডি যেগুলো আছে সেগুলোতে থাকে। এখানে দেখেন কনসলিডেশন, এখানে আমাদের সেই ভাস্কুলার মার্কিংটা এই যে এটা ভেতরে দেখা যাচ্ছে না, এইটাই হলো কনসলিডেশন।
ক্রেজি পেভিং, যেটা আমরা একটু আগে বললাম, কারণ এই দুইটা টার্ম একটু খুব মনে রাখা লাগবে, আমাদের বারবারই আসবে এবং এইটার উপরে যেহেতু টিপিক্যাল ফাইন্ডিং গুলো নির্ভর করে। দেখেন এখানে যে সেপ্টামগুলি কেমন থিকেনিং হয়ে গেছে না, সেপ্টাম থিকেনিং হয়ে গেছে। দিজ আর দ্য ক্রেজি পেভিং প্যাটার্ন। ইন্টারমিডিয়েট অ্যাপিয়ারেন্স মানে ওইটা হলো টিপিক্যাল। গ্রাউন্ড গ্লাস ওপাসিটি ক্যাভি পেপার যদি থাকে, হ্যালো সাইন থাকে, দিজ আর টিপিক্যাল। আর ইন্টারমিডিয়েট যদি হয় তাহলে কেমন থাকবে, অ্যাবসেন্স অফ টিপিক্যাল সিটি ফাইন্ডিং, মানে ওই রকম না কিন্তু আলাদা রকম। কেমন, এটা হলো মাল্টিফোকালি থাকতে পারে, ইউনিল্যাটারাল থাকতে পারে, নন রাউন্ডেড, নন পেরিফেরাল। পেরিফেরাল না হয়ে দেখা গেলো মাঝের দিকে আছে অথবা পেরিহাইলার আছে, মাল্টিফোকাল কিন্তু এরকম যদি থাকে তাহলে এটা কোভিডের পক্ষে যাবে, কিন্তু দিস ইজ নট টিপিক্যাল, এটা ইন্টারমিডিয়েট, একটা মাঝামাঝি অবস্থা, যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ হতে পারে, কিন্তু পেশেন্টের কোভিড পজিটিভ হইলে তার সাথে কোরিলেট করে আমাদেরকে ফাইন্ডিং মিলাতে হবে। আর অ্যাটিপিক্যাল অ্যাপিয়ারেন্স কি হতে পারে, টিপিক্যালও নাই আর কি ইন্টারমিডিয়েটও নাই, এইটা হচ্ছে অ্যাটিপিক্যাল। এখানে কি আইসোলেটেড লোবার অর সেগমেন্টাল কনসলিডেশন থাকবে, একটা জায়গার মধ্যে ইনভলভমেন্ট, শুধু সিঙ্গেল জায়গায় ইনভলভমেন্ট আছে, ডিফিউজ ইনভলভমেন্ট নাই। কিন্তু এখানে একটা স্পেশালি সাইন থাকে বলে ট্রি ইন বার্ড সাইন। ট্রি ইন বার্ড মানে গাছ, ছোট গাছ, এর মধ্যে ফুল, দেখেন এইরকম গাছের মধ্যে ছোট ছোট চিকন চিকন, হ্যাঁ এই যে গুটি গুটি, যেটা এটাকে ফুলের সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দিস ইজ ট্রি ইন বার্ড সাইন। এইরকম যদি একটা প্যাটার্ন থাকে, এরকমও থাকতে পারে, খুব কম পার্সেন্টেজে যদিও থাকে, তাহলেও এটাকে আমরা অ্যাটিপিক্যাল অ্যাপিয়ারেন্স বলতে পারি। কিন্তু পেশেন্টের যদি কোভিড পজিটিভ হয় তাহলে আমরা কি মিলে এটাকে বলবো অ্যাটিপিক্যাল অ্যাপিয়ারেন্স অফ কোভিড পেশেন্ট। এবং থাকতে পারে যে হয়তো একটা লাং ক্যাভিটেশন আছে, শুধুমাত্র একটা ক্যাভিটেশন আছে, হতে পারে অ্যাডভান্স স্টেজ চলে আসছে পেশেন্ট, আর্লি স্টেজে আসেনি, পেশেন্ট লেট কামার, সেক্ষেত্রে একটা লাং ক্যাভিটেশন নিয়েও আসতে পারে আমাদের কাছে। আর নেগেটিভ ফর নিউমোনিয়া, আমরা তো একটু আগেই বললাম যে এইগুলোর সাথে কোনোটাই ম্যাচ করবে না, আদার ফাইন্ডিং যদি থাকে তাহলে এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফর নিউমোনিয়া। মানে চারটা ক্যাটাগরিতে ওনারা ভাগ করেছেন কোভিড ডায়াগনোসিস করার জন্য অন চেস্ট সিটি স্ক্যান। এছাড়াও কিছু কিছু ইমেজিং করা হয়, কোনো জায়গায় পেট সিটি স্ক্যানও করা হচ্ছে, যেগুলো দিয়ে আরও মোর ডিটেইল ফাইন্ডিং, ডায়াগনোসিস এবং আইডেন্টিফিকেশন করার জন্য। কাজে অ্যাডভান্স টেস্ট হয়তো আরও আসবে ভবিষ্যতে। আমাদের দেশে যেহেতু পেট সিটি স্ক্যান নাই, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না। আমাদের মোস্টলি চেস্ট এক্স-রে এবং সিটি স্ক্যান, এই দুইটা জিনিস নিয়ে যেহেতু জানা লাগবে এবং আমাদের পেশেন্টগুলো আসবে, আমরা এই পেশেন্টগুলোকে এইভাবে দেখলে হয়তো কিছুটা আমাদের পড়াশোনাও হয়ে গেল, পেশেন্টও ম্যানেজমেন্ট হয়ে গেল। আর সামনে তো পরীক্ষাতে কোভিডের উপর কোশ্চেন থাকবেই আশা করা যায়, কারণ কোভিড এতদিন থাকলো, কোভিডের উপর কোশ্চেন থাকবে না, এটা তো হতে পারে না। এটা হচ্ছে বিভিন্ন স্টেজগুলো যেটা আমরা বললাম, এটা একটা স্টেজ, অন্য একটা জায়গা থেকে আমাদের কালেকশন করা। তো এই ছিল আজকে আমাদের লেকচার। আমরা মনে হয় কিছুটা হলেও আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে কারো, তাহলে আমরা কোশ্চেন ইনভাইট করব। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার একটা এক্সট্রা দেখালেন যেটা যে থাইমিক শ্যাডো, ওইটা যদি আরেকবার একটু রিপিট করতেন। হ্যাঁ কোনটা? থাইমিক স্যার শ্যাডো। জি স্যার। থাইমিক শ্যাডো। ছিল ওদের দিকটা। হ্যাঁ সরি স্যার আসছিল তো। আরে হ্যাঁ এই যে জি স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার এটা যদি ডেসক্রাইব করতে চাই, এটা তো হার্টটাও কি একটু গ্লোবুলার শ্যাডো লাগতেছে, এটাও কি? গ্লোবুলার শ্যাডো না, বেসিক্যালি একটা বাচ্চার এক্স-রে তো সেই জন্য হার্ট শ্যাডোটা কিছুটা একটু বড় আসছে আর কি, সেই জন্য সামনে থেকে ধরা তো।
স্যার মানে এখানে আমার কনফিউশন যেটা লাগছে যে থাইমিক শ্যাডো যদি বলি মানে থাইমাসের সাইজটা তো একটু ছোট মানে বেশ ছোট থাকে, শ্যাডোটা কি এতখানি বড়? মানে আমার এটা হ্যাঁ হ্যাঁ, কারো থাকতে পারে, যদি তো আরেক- বাচ্চাদের থাইমাস অনেক বড় থাকতে পারে, বাচ্চাদের থাইমাস অনেক বড় থাকতে পারে। না, এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা যদি ওরকম একটা শ্যাডো পাই, আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। আমাদের আসলে উদ্দেশ্য হলো যে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসকে ব্রড করার জন্য যতগুলো জিনিস আমাদের কাছে আসবে সব কিছুকে ইনক্লুড করা। এটার জন্য আমাদের এই এক্সট্রাটা দেওয়ার উদ্দেশ্য আসলে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদেরকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সব মাথায় রাখতে হবে, যেগুলো কোনটাই যেন মিস না হয়, মিস করা যাবে না আসলে সেই। ঠিক আছে, ওকে স্যার, ক্লিয়ার হয়ে গেছে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার এটাকে কি স্যার নরমাল থাইমাস বলবো নাকি থাইমোমা বলবো স্যার? থাইমোমা বলবো না, এটা থাইমোকে বলবো না, এনলার্জ কি থাইমিক শ্যাডো বলবো। এনলার্জ বলবো স্যার। এটাকে থাইমিক শ্যাডো বলবো। স্যার কিন্তু সাইজটা কি স্যার নরমাল নাকি স্যার এটা এনলার্জ? বুঝতে পারছি। হ্যালো স্যার সাইজটা কি স্যার নরমাল বলবো নাকি স্যার এনলার্জ বলবো স্যার? ভাই এটা কি করা হয়েছে, মানে এটা কি জুম করা নাকি, জুম করা নাকি? বাচ্চাদের তো এত বড় এক্সট্রি হওয়ার কথা না। এইটা তো এপি ভিউ পিএ না, বাচ্চাদের এপি ভিউ না হয় সেজন্য হার্টের সাইজটা একটু এনহ্যান্সড ফর্মে পাওয়া যায় এপি ভিউতে।